আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। বাংলা দ্বিতীয় পত্রের চতুর্থ লেকচারে ইবিএ লাস্ট ফ্রাইডের চতুর্থ লেকচারে সবাইকে স্বাগতম। বাংলা দ্বিতীয় পত্রের আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই ফেমাস টপিক। বিখ্যাত অর্থে ফেমাস না, কুখ্যাত অর্থে ফেমাস। কুখ্যাত কেন বললাম? এই যে সমাস টপিকটা আছে যেটা নিয়ে আজকে আসছি, এটা ম্যাক্সিমাম যারা বাংলা ব্যাকরণ পড়ে ম্যাক্সিমাম মানুষের জাস্ট বাংলা ব্যাকরণ অপছন্দের একটা বড় কারণ হচ্ছে এক সমাস একা। সমাজ জিনিসটা সবাই এত দুর্বোধ্য, এত অপছন্দনীয় হিসাবে সমাজ নিজের আইডেন্টিটি সবার কাছে তুলে ধরছে। আজকে সমাজটা হচ্ছে মানুষ করা হবে, ঠিক আছে? এবং এই সমাসের সাথে আরেকটা জিনিস উপসর্গ, যে সমাসের প্যারা এড়াইতে, সমাসের এই হচ্ছে দুর্বোধ্যতা এড়ানোর জন্য ম্যাক্সিমাম মানুষ কী করে? উপসর্গ অ্যান্সার করে। বাট উপসর্গের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি উপসর্গে তো তোমার ব্যাখ্যামূলক ছাড়া কোয়েশ্চেন আসে না। সো দেখা যায় উপসর্গ যখন তুমি অ্যান্সার করতেছো 5-4 পাইতেছো, 5-3 পাইতেছো, 5-5 দেয় না সচরাচর, কিছু ক্ষেত্রে দেয় বাট না পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। সো উপসর্গ যে সমাসটা একটা বেটার অ্যান্সার, কারণ সমাসে যে 5টা আছে, পাঁচটা সমাস ঠিক মতো ব্যাস বাক্য সহ লিখতে পারলেই 5-5, কিন্তু সমাস হচ্ছে জিনিসটা একটু টাফ। সো কথা হচ্ছে আজকের জন্য উপসর্গ আর সমাস আমি দুটো একসাথে নিয়ে আসছি, দুটোই আজকে দেখাবো, তারপর যার যেটা সহজ লাগে সেটা সে করবা, ঠিক আছে? কিন্তু আজকে হচ্ছে দুইটাকে আমি একদম সহজ পানি বানিয়ে দিব ইনশাল্লাহ। আসো শুরু করি। ফার্স্ট অফ অল, উপসর্গ থেকে কোশ্চেন কেমন হয় সেটা হচ্ছে আমরা আগে জানবো। অ্যাজ ইউজুয়াল আমরা সবসময় আগে কোশ্চেন কেমন হয় সেটা জানি, তারপর সে অনুযায়ী পড়াশোনা শুরু করি। আচ্ছা, উপসর্গ থেকে তোমার কোশ্চেন নর্মালি ব্যাখ্যামূলক আসবে, ঠিক আছে? ব্যাখ্যামূলক বলতে জিজ্ঞেস করবো উপসর্গ কাকে বলে, উপসর্গের প্রয়োজনীয়তা বলো, অথবা বলবে উপসর্গ কাকে বলে এবং উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদত্তকতা আছে, এটা ব্যাখ্যা করো। আমি তোমাকে ব্যাখ্যা করে দিব জিনিসটা। আমাকে দুইটা কোশ্চেন নিয়ে আসছি এবং এই দুইটা কোশ্চেন ঘুরে ফিরে ও তো 3-4 বছর ধরে আসতেছে। লাস্ট বছর না একটু ভ্যারিয়েশন করছে, লাস্ট বছরের আগের বছর যেটা 23 না 22 একটা ভ্যারিয়েশন করছে, ওবার শুধু জিজ্ঞেস করছে উপসর্গের প্রকারভেদ। আর গত বছর হচ্ছে একটা কাজ করছে যে তোমার উপসর্গে দিয়ে শব্দ গঠন করতে বলছে, যে তোমাকে বলছে উপসর্গ যে কোনো 5টি উপসর্গ দিয়ে শব্দ গঠন করো। ওকে, জিনিসটা কিন্তু ইজি, তারপর একটু অ্যাটিপিক্যাল। সো হচ্ছে ওইটার উপর বেস করে একটা স্লাইড নিয়ে আসছি, ওই প্রকারভেদ জানলাম এমনি শব্দ বানাতে পারবো, এবং এগুলো ভালো করে বুঝলে তো শব্দ বানানো কঠিন না। অ্যাটিপিক্যালের মধ্যে এগুলোই ঘুরে ফিরে আসে। সো আসো আমরা দেখি এগুলো একটু বুঝি। উপসর্গ কাকে বলে? উপসর্গ হচ্ছে তোমার শব্দের আগে, যে শব্দটা নিয়ে তুমি কাজ করতেছো সেই শব্দের আগে কিছু একটা বসবে, ওই ছোট্ট অংশটা নিজে স্বাধীনভাবে বসতে পারে না, কিন্তু ও হচ্ছে তোমার শব্দের আগে যুক্ত হয়ে শব্দটার অর্থের একটা চেঞ্জ ঘটাবে। হয় অর্থটাকে আরও এক্সপ্যান্ড করবে, অথবা অর্থটাকে একটু কোল্যাপস করবে। হয় শব্দটার পরিবর্তন ঘটাবে, অথবা শব্দটাকে আরও বেশি কমপ্লিটমেন্ট, আরও বেশি ফুলফিলমেন্ট দিবে, নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারে, শব্দ নিয়ে খেলা করবে। নতুন একটা শব্দ ভান্ডার উন্মুক্ত হচ্ছে শুধুমাত্র উপসর্গের কারণে। এবং এতক্ষণ জিনিসটা বললাম সেটা হচ্ছে উপসর্গ। এটাই এখানে বলেছে, বাংলা ভাষায় ব্যবহৃত যে সকল অব্যয়সূচক শব্দাংশ বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হয়, সাথে ব্যবহৃত হতে পারে না, বাক্যের স্বাধীন পদে ব্যবহৃত পারে না, কিন্তু স্বাধীন পদের আগে বসে, ঠিক আছে? অব্যয়সূচক শব্দাংশ যারা নিজেরা স্বাধীন পদে ব্যবহৃত হতে পারে না কিন্তু অন্য শব্দের আগে বসে, ওরা কিন্তু কোনো পরে বসে না, অন্য শব্দের আগে বসে, তার অর্থের সংকোচন ঘটাতে পারে, সম্প্রসারণ ঘটাতে পারে, পূর্ণতা ঘটাতে পারে, পরিবর্তন সাধন করতে পারে, নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারে। সাপোজ এই পরি একটা উপসর্গ, ঠিক আছে? পরি শব্দটা হচ্ছে একটা উপসর্গ। ওকে, এটার দিকে যদি আমরা একটু তাকাই, দেখো পূর্ণ, পূর্ণ শব্দ মানে কিন্তু অলরেডি ফুলফিল, কিন্তু পরিপূর্ণ এটা কি হচ্ছে? ওর অর্থটাকে আরও একটু সম্প্রসারণ করতেছে, আরও একটু সম্প্রসারণ করে হচ্ছে পরিপূর্ণ, প্রকৃষ্ট রূপে পুরোপুরি ফুলফিল, আর একটু হচ্ছে বেটার, একটু ইন্টেন্সিফাইড মিনিং দিতেছে। সো এই জন্য আমি বলতে পারি এখানে হচ্ছে এই পরি শব্দটা হচ্ছে পূর্ণ, এই অংশটা পরি উপসর্গটা হচ্ছে পূর্ণ শব্দটাকে আরও বেশি তোমার সম্প্রসারিত করছে, অর্থের সম্প্রসারণ ঘটেছে। যদি আমি এখন স্ফুটন মানে ফুটে ওঠা, যদি আমি স্ফুটনের আগে পরিশব্দ বসে পরিস্ফুটন, এর মানে কি শব্দটাকে আরও পূর্ণতা দিল, স্ফুটন মানে ফুটে ওঠা, এটাকে আরেকটু কমপ্লিট করে বললো পরিস্ফুটন। আবার তুমি দেখো হার, হার মানে হচ্ছে হয় হেরে যাওয়া, অথবা হার বলতে আমরা কোনো কিছু রেট বুঝাই, যে পার সেকেন্ডে বা পার মিনিটে কত, কিন্তু যখন আমি এটার আগে পরি বসাবো পরিহার, পরিহার মানে হচ্ছে বর্জন, টোটালি ডিফারেন্ট একটা মিনিং। সো এই যে এটাই বলছে, সংকোচন করে, সম্প্রসারণ করে, পূর্ণতা সাধন, পরিবর্তন সাধন, নতুন অর্থবোধক শব্দ এগুলো গঠন করে। তো উপসর্গের প্রয়োজনীয়তা কি? এটাই হচ্ছে উপসর্গের প্রয়োজনীয়তা। ও হচ্ছে নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে প্রয়োজন, শব্দের পূর্ণতা সাধন করতে প্রয়োজন, সংকোচন সম্প্রসারণের প্রয়োজন, পরিবর্তন সাধনের প্রয়োজন, এটা বলবা, প্রয়োজনীয়তা হয়ে গেছে। সাথে একটা কথা এক্সট্রা বলবা, উপসর্গের নিজস্ব অর্থবাচকতা নেই কিন্তু অর্থদত্তকতা আছে, এই কথা বলে দিবা, ঠিক আছে? এরা ব্যাখ্যা চাক বানা চাক এই কথাটা মেনশন করবা। আর বলবা বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গ 3 প্রকার, একটা হচ্ছে বাংলা উপসর্গ, একটা হচ্ছে তৎসম উপসর্গ, একটা হচ্ছে বিদেশি উপসর্গ। তৎসম উপসর্গ হচ্ছে যেগুলো ডিরেক্ট সংস্কৃত থেকে আসছে, যেগুলো ডিরেক্ট সংস্কৃত থেকে আসেনি কিন্তু বিদেশ থেকেও আসেনি, বাংলা ভাষায় হচ্ছে ওই যে আদি জনগোষ্ঠী থেকে যে শব্দগুলো, যে উপসর্গগুলো হচ্ছে বাংলা ভাষার মধ্যে আসে, সেগুলো হচ্ছে তোমার খাঁটি বাংলা উপসর্গ, এবং সাথে আমরা একটা পাবো বিদেশি উপসর্গ, যে একদম বিদেশি অন্য ল্যাঙ্গুয়েজ থেকে আসে, ঠিক আছে?
সো এই হলো ব্যাপার। যদি প্রকারভেদ চায় তাহলে তো একদম ডিটেলস প্রকারভেদ দিলা, যদি প্রকারভেদ না চায় এই প্রকার বলা বা প্রত্যেকটা নিজের সংজ্ঞা দিয়ে কয়েকটা উপসর্গ দিলেই মোটামুটি উপসর্গ 5 এনাফ হয়ে যাবে, ঠিক আছে? 5 মোটামুটি পেয়ে যাবে ইনশাল্লাহ। এবার আসে যেটা হচ্ছে মেইন কোশ্চেন, যেটা সবচেয়ে বেশি আসে, এই কোশ্চেনটি উপসর্গ থেকে একদম সবচেয়ে বেশি ফেমাস কোশ্চেন, ঠিক আছে? যারা যারা উপসর্গ দাগে তারা খালি একটা কোশ্চেনে ভালো মতো মুখস্থ করেছে, এটি কমন হিসাব বলে। কি কোশ্চেন? নিজস্ব অর্থবাচকতা নেই কিন্তু অর্থদত্তকতা আছে। ব্যাপারটা একটু তোমাকে বুঝাই। অর্থবাচকতা মানে হচ্ছে অর্থবাচন ক্ষমতা, বলতে সে হচ্ছে নিজে একটা অর্থদানের ক্ষমতা। নিজে, যেমন আমি যদি বলি বই, বই শব্দটা নিজে ইটসেলফ একটা অর্থ দেয়। বই, খাতা, কলম, ক্যামেরা, চশমা, গেঞ্জি, পর্দা, সব কিছু তোমার হচ্ছে প্রত্যেকটা শব্দ এক একটা স্পেসিফিক অর্থ প্রদান করে, প্রত্যেকের অর্থবাচন ক্ষমতা আছে, অর্থ দেওয়ার, অর্থবাচন করার ক্ষমতা, এটাকে আমরা বলি অর্থবাচকতা আছে। আর অর্থদত্তকতা, দত্তকতা মানে কি? দত্তকতা মানে হচ্ছে, দত্তকতা শব্দটা আসে দোতনা শব্দটা থেকে, দোতনা শব্দটা থেকে, দোতনা শব্দটা থেকে, যে সে নিজে অর্থ দিতেছে না কিন্তু অন্য একজনকে অর্থ দিতে সাহায্য করতেছে, বা অন্য একজনের সাথে একটা ভিন্ন অর্থ প্রদান করতেছে। ও পুরো ইটসেলফ একটা অর্থ দিতে পারে না, বাট হচ্ছে অন্য কারোর সাথে মিলে অর্থের মধ্যে দোতনা, অর্থের মধ্যে ভ্যারিয়েশন সৃষ্টি করে, অর্থের মধ্যে একটা চেঞ্জ আনে। সেটা অর্থের সাপেক্ষে বা অর্থের যে সিমিলার চেঞ্জ হইতে পারে, অর্থের হচ্ছে অপোজিট চেঞ্জ হইতে পারে, আবার সিমিলার অপোজিট না হয় পুরো ডিফারেন্ট একটা চেঞ্জ হইতে পারে, যেটা আমি একটু আগে উদাহরণে দেখালাম। পূর্ণ থেকে পরিপূর্ণ, পরিস্ফুটন, পরিহার, এক্স্যাক্ট চেঞ্জ, ঠিক আছে? আবার হচ্ছে অপোজিটও যেতে পারে, আবার সিমিলার মিনিংও চেঞ্জ করতে পারে, বাট অর্থের একটা চেঞ্জ নিয়ে আসে। এই যে অর্থের মধ্যে একটা চেঞ্জ, একটা দোতনা সৃষ্টি, এটাকে বলে অর্থদত্তকতা, এই অ্যাবিলিটিটাকে। উপসর্গের নিজস্ব অর্থবাচকতা নেই, ও নিজের থেকে কোনো অর্থ দিতে পারে না। প্র, পরা, অপ, সম, নি, দূর, বি, অতি, এগুলা কোনোটার কোনো নিজস্ব অর্থ নেই, কিন্তু এরা যখন কোনো একটা বাক্যের আগে বসে উপহার, প্রহার, পরিহার, বিহার, প্রত্যেকটার মিনিং চেঞ্জ হয়ে যায়। ওই একটা হার শব্দের মিনিং সে এই এক একটা উপসর্গ এক একটা দোতনা সৃষ্টি করে, এক একটা ভাবে চেঞ্জ করে। এটাই হচ্ছে যে তাদের অর্থবাচকতা নেই, অর্থদত্তকতা আছে। কনসেপ্টটা বুঝছো? এবার দেখো লেখা গুছা কীভাবে লিখতে হয়। প্রথমে তুমি সংজ্ঞাটা লিখলে, উপসর্গের সংজ্ঞাটা দিলা। তারপর হচ্ছে উপসর্গের অর্থবাচকতা বা নিজস্ব কোনো অর্থ নেই, অর্থ নিজস্বভাবে কোনো অর্থ সে দিতে পারে না, নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এগুলো শব্দ বা ধাতুর আগে বসে অর্থে বিভিন্ন ধরনের পরিবর্তন সাধন করে। এই যে অর্থে বিভিন্ন ধরনের পরিবর্তন সাধন, এটাকে আমরা দোতনা বলতেছি, যে অর্থের মধ্যে দোতনার সৃষ্টি করে। তারপর তুমি উদাহরণ দিবা। কাজ শব্দের আগে যদি তুমি অব্যয়টা বসাই, তখন হচ্ছে এটা নতুন একটা শব্দ অকাজ গঠন করে, যার অর্থ হচ্ছে নিন্দনীয় কাজ। এখানে কিন্তু শব্দের অর্থের সংকোচন করছে, কাজ মানে সব ধরনের কাজ বোঝায়, তুমি স্পেসিফাই করে দিছো। অকাজ মানে বাজে কাজ, ফালতু কাজ, নিন্দনীয় কাজ, কাজের অর্থটা এতগুলা কাজ না বোঝায়, একদম স্পেসিফিক হয়ে গেছে, স্পেসিফাই করে দিছো, অর্থের সংকোচন করছে। আবার তুমি যদি পূর্ণ শব্দটাকে পরি অংশটা বসাতে লিখি পরিপূর্ণ, যা হচ্ছে আগের শব্দটার অর্থকে সম্প্রসারিত করতেছে। হার শব্দের অর্থে আগে তুমি যদি আ বসো, এর মানে কি আহার, আহার শব্দটাকে পরিবর্তন করতেছে। প্রহার বসালে মারা, বিহার বসালে ভ্রমণ, পরিহার বসালে ত্যাগ, উপহার বসালে পুরস্কার। একটা উপসর্গ বসতেছে, এক এক রকম অর্থের ভ্যারিয়েশন আসতেছে। এখানে হার শব্দের পূর্বে এক একটা শব্দ যুক্ত হয়ে হার শব্দের অর্থকে পরিবর্তন করতেছে। এই অব্যয়সূচক শব্দ অংশগুলো অন্য শব্দের অর্থে প্রভাব বিস্তার করলেও নিজেদের আলাদা কিন্তু এদের কোনো অর্থ নাই, যার ফলে আমরা বলতে পারি উপসর্গের নিজস্ব অর্থবাচকতা নেই কিন্তু অর্থদত্তকতা আছে। সে নিজে কোনো অর্থ দেয় না, তার নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অন্যের অর্থে ও হচ্ছে দোতনা সৃষ্টি করে, অন্যের অর্থে পরিবর্তন সাধন করে। ক্লিয়ার? কোশ্চেনটা ক্লিয়ার? এবার কমনের পর একটু আনকমন জিনিসে আসতেছে। যেহেতু তুমি শুধু উপসর্গ অ্যান্সার করতেছো, যারা যারা উপসর্গ দাগাবা সমাস পড়তেছো না, উপসর্গ কিন্তু একটু ডিটেলে জানতে হবে। তোমাকে যদি জিজ্ঞেস করো উপসর্গের প্রকারভেদ কি, এই স্লাইড মুখস্থ বলতে হবে, এই স্লাইডের উপরই তোমার 5 মার্ক। তখন যদি বলছো ভাইয়া স্লাইড তো মুখস্থ নেই, আসলে তখন আমারও কিছু করার নেই। বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, এই 20টা 21টা মাস্ট মনে থাকতেই হবে। এই যে অঘা, অজ, অনা, এখানে পুরো সবগুলো দেওয়া আছে, আমি একদম লিস্ট করে নিয়ে আসছি, এবং এটাই হচ্ছে মনে রাখার অ্যাকচুয়াল লিস্ট। তুমি উল্টাপাল্টা ভাবে দিলে কিন্তু হবে না। এই লিস্টের এই ধারাটা হচ্ছে, যারা বাংলা স্যার তারা এই ধারাটা চায়, এই সিরিয়ালটা খেয়াল রেখো যখন মুখস্থ করবা, ঠিক আছে? বিদেশি উপসর্গের মধ্যে এই যে ফার্সি উপসর্গ, আরবি উপসর্গ, ইংরেজি, উর্দু, হিন্দি। উর্দু তো অল্প, হরেক, উর্দু খুব একটা লাগবে না, কিন্তু ফার্সি, আরবি, ইংরেজি এই 3টা বলতেই হবে। তো দেখো তোমার হচ্ছে এইখানে বাংলা উপসর্গ মোট 21টা, এরা হচ্ছে একদম খাঁটি বাংলা, এরা হচ্ছে বাংলা ভাষা বা বাংলার আদি অধিবাসী থেকে আসছে, এরা হচ্ছে বাংলার আদি যে অধিবাসীরা আছে না, বাংলার যে আদি অধিবাসী, এটা হচ্ছে তাদের থেকে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে বাংলার আদি অধিবাসী থেকে আসছে।
আর যেগুলো হচ্ছে তৎসম এরা আসছে হচ্ছে সংস্কৃত থেকে, এরা আসছে হচ্ছে সংস্কৃত থেকে, ঠিক আছে, এরা আসছে হচ্ছে সংস্কৃত থেকে। আর বিদেশি উপসর্গ হচ্ছে এই দেশের বাহির থেকে আসে, সংস্কৃত থেকেও না, ইয়া থেকেও না। বিদেশির মধ্যে তুমি যেগুলো পাবা, আচ্ছা এখানে বাংলার আদি অধিবাসী এবং তৎসম এই দুটো উপসর্গের মধ্যে আ, সু, বি, নি, এই চারটে উপসর্গ না হচ্ছে তোমার তৎসম এবং বাংলা উপসর্গ দুই জায়গাতেই কমন, একটু খেয়াল রেখো, ঠিক আছে। এখন হয়তো লাগতেছে না, বাট এটা জেনে রাখো, লাগতে পারে যে কোনো সময়। বিদেশি উপসর্গের মধ্যে ফার্সির মধ্যে কি আছে, কার দর না নিন, ফি বদ বেবর বকম, ফি বদ বেবর বকম, ঠিক আছে, এই সিরিয়ালটা মুখস্থ রাখতে হবে। আরবি হচ্ছে এই খয়ের বাজে যদি মনে নাও থাকে মনে রাখবা আম খাস লাগর, আম খাস লাগর, আর মাঝে যেটা মনে রাখলে তো ভালো, আম খাস লাগ খয়ের বাজে গর, ঠিক আছে। আর ইংলিশ হচ্ছে ফুল হাফ হেড সাব, ফুল হাফ হেড সাব, ওকে। তো গেল। এখন তোমাকে যদি বলো শব্দ গঠন করতে, তুমি যে কোনো একটা শব্দের অংশ নিয়ে এটা বসায় ট্রাই করতে হবে না শব্দ বানাইতে, এটা কিন্তু এমন কোনো কঠিন না। বাসায় চেষ্টা করতে পারো, যদি তোমার কাছে জিনিসটা কঠিন লাগে, প্রত্যেকটা শব্দ দিয়ে হচ্ছে দুইটা করে, প্রত্যেকটা উপসর্গ দিয়ে দুইটা করে শব্দ গঠন, প্রত্যেকটা উপসর্গে দুইটা করে শব্দ গঠন, একটু বাসা থেকে প্র্যাকটিস করে যেতে পারো। অন্তত ওইখানে যদি ইনস্ট্যান্ট এরকম কিছু বানায় করতে ওদের ব্ল্যাঙ্ক হবা না, ওকে, মানে যদি করতে ওদের ব্ল্যাঙ্ক হবে না। খুব বেশি কঠিন কোশ্চেন উপসর্গ হতে করবে না, অ্যাটিপিক্যাল আসলে বড় জোর এই একটা স্লাইড থেকে অ্যাটিপিক্যাল আসবে, ঠিক আছে, একটা স্লাইড ভালো মতো পারলে মোটামুটি হয়ে যাবে। এখানে আসলে সবই থিওরিটিক্যাল স্লাইড, আমাকে বোঝানোরও কিছু নেই, বুঝছো। তো এই জন্য হচ্ছে আমি সমাসে চলে যাচ্ছি, সমাস, সমাস শব্দটা কি, সমাস শব্দটা অ্যাকচুয়ালি হচ্ছে সন্ধি, বাট ও হচ্ছে সন্ধির একটা বিশেষ, একটা এক্সটেন্ডেড, একটা অ্যাডভান্সড ভ্যারিয়েশন। সন্ধি মানে কি, দুইটা শব্দের মিলনে যে একটা শব্দ তৈরি হয়, দুইটা শব্দ মিলে যে শব্দ তৈরি হয় সেটা হচ্ছে সন্ধি। বাট এখানে দুইটা না, এখানে দুই বা ততোধিক শব্দ মিলে ওদের অর্থগুলো একসাথে মিলে একটা শব্দ অর্থ প্রকাশ করা, কাইন্ড অফ বাক্য সংকোচনের মতো। সন্ধিরই আরও একটা অ্যাডভান্সড ভ্যারিয়েশন, এই জন্য একটু টাফ। কারণ কি করে, ও দুইটা না, ও দুইয়ের ততোধিক পদকেও এক পদে রূপান্তর করতে পারে, এই পরিণত করার ক্ষমতাটা আছে, এই জন্য হচ্ছে ও সমাস, ঠিক আছে। তো সমাসের মধ্যে সমাসের অংশগুলো তোমাকে চিনতে হবে এবং এই অংশের ভিত্তিতেই প্রকারভেদ। তুমি যদি অংশ ভালো মতো চিনো, তোমার সমাস অর্ধেক এখানেই শেষ, বাকি অর্ধেক হচ্ছে জাস্ট অংশের প্রকারভেদটা, অংশের মধ্যে যে বৈচিত্র্যটা, সে বৈচিত্র্যটা জানা। দেখো সমাসের ক্ষেত্রে তুমি একটা বড় অংশকে, দুই বা ততোধিক পদকে একসাথে শ্রিঙ্ক করে একটা শব্দে নিয়ে আসতেছো, ঠিক আছে। উপরে দুইটা বন, মাঝখানে হচ্ছে প্যাটি, তারপর হচ্ছে লেটুস, সস, তারপর হচ্ছে আরও স্যালাড ট্যালাড সব কিছু দিয়ে একটাই চাপ দিলা, হয়ে গেলো বার্গার। তো এই যে সবগুলো মিলে যে বার্গার বানাইলো, বার্গারটা তো হচ্ছে তোমার সমস্ত পদ, ওই বার্গারটা হচ্ছে সমস্ত পদ, কিন্তু বার্গারের মাঝখানে এই যে তোমার প্যাটি আছে, লেটুস আছে, চিজ আছে, সস আছে, এই যে বিভিন্ন তোমার লেয়ারিংসগুলা, বিভিন্ন উপাদানগুলো আছে, এই উপাদানগুলো কী কী সমাসের ক্ষেত্রে, সমাসের মধ্যে পদগুলা যে আছে সেই পদের উপাদান যদি চিন্তা করো, এই যে পুরা যে এত বড় জিনিসগুলো একসাথে কত বার্গারটা বানিয়েছে, বার্গার যতগুলো উপাদান আছে, এখানে সমাসের মধ্যে যতগুলো পদ আছে, এই পুরা পদ মিলে যে বাক্যটা গঠন করেছে সেটাকে আমরা বলি ব্যাস বাক্য। যেমন এখানে সিংহাসন, এটা হচ্ছে সিংহ চিহ্নিত যে আসন, এই পুরা কথাটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিংহাসন। তো এই পুরা কথাটা, এই পুরা বাক্যটাকে আমরা কি বলবো, এটাকে বলবো ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের দুইটা পয়েন্ট আছে, এই ব্যাস বাক্যের দুইটা পয়েন্ট বা দুইটা চেক পয়েন্ট বা টার্মিনাল আছে। চেক পয়েন্ট দুইটা কি, এই চেক পয়েন্ট দুইটা তুমি সরাসরি সমস্ত পদ, যেটা হচ্ছে তোমার ফাইনাল রেজাল্ট দেখতে পাবা। যেমন সিংহাসন, এখানে তুমি দেখো সিংহ আর আসন, এই দুটা কিন্তু তোমার নর্মালি সন্ধি হিসেবে যোগ হয়ে হয়েছে, কিন্তু অর্থের হিসাবে কিন্তু এই দুটা এইভাবে হয়নি, ঠিক আছে। অর্থের হিসাবে তুমি দেখলে চিন্তা করলে সমাজটা অন্যভাবে আসছে। সো দেখো এই যে সিংহ আর আসন, এই সিংহ আর আসন এই দুটো শব্দ তুমি ব্যাস বাক্যেও পাচ্ছ, সমস্ত পদেও পাচ্ছ। সো এই দুটো শব্দ যেটা তুমি আগে পাচ্ছ, ব্যাস বাক্য হচ্ছে তুমি যে জিনিসটা আগে পাচ্ছ, এই শব্দটা যেটা তোমার সমস্ত পদে দৃশ্যমান, সেটাকে আমরা বলবো পূর্বপদ। আর যেটা হচ্ছে পরে আছে এবং সমস্ত পদও পাওয়া যাচ্ছে, সেটাকে আমরা বলবো হচ্ছে পরপদ। তো এই যে তুমি সমস্ত পদ, পূর্বপদ, পরপদ চিনে গেছো, ব্যাস বাক্য চিনে গেছো, মোটামুটি কাজ শেষ। কিছু ক্ষেত্রে স্পেশাল একটা সমাস আছে যে জায়গায় পূর্বপদ এবং পরপদ এই দুটার মাঝখানে একটা মধ্যপদ থাকে, এছাড়া নর্মালি অন্য কোথাও এই জিনিসটা থাকে না। এবং এইখানে আমরা সমাসকে ক্লাসিফাই করব, সমাসকে চিনব দুইটা জিনিস দিয়ে। এক হচ্ছে সমাসে কোন জায়গার অর্থ প্রাধান্য পাচ্ছে, আরেকটা হচ্ছে পূর্বপদ পরপদের মাঝখানে সম্পর্কটা কি, পূর্বপদ পরপদের মাঝখানে কি আছে না আছে, এই জিনিসগুলাই হচ্ছে কি প্রাধান্য পায় এবং কি আছে না আছে, সেই জিনিসগুলো, এই দুটো জিনিসটা খেয়াল রাখলে আমরা হচ্ছে সমাস এমনিই পেরে যাব। সো আসো এই যে আমি যা যা বললাম এটার ভিত্তিতে সমাসকে কি কি প্রকারভেদ করা হয়েছে, আসো আমরা হচ্ছে দেখি। সো আসো আমরা দেখি সমাসের শ্রেণীবিভাগ। সমাসের শ্রেণীবিভাগ কি কি, দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ীভাব,
এই 6টাই হচ্ছে মেইনলি আমাদের 6টা সমাস, ঠিক আছে। এখন সমাস কিন্তু মূলত 6 প্রকার, সমাস কিন্তু মূলত 6 প্রকার, বাট এই 6 প্রকার বাদেও এই 6 প্রকার দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ভাব, এই 6 প্রকার বাদেও আরও কিছু মাইনর ক্লাসিফিকেশনস আছে, অতিরিক্ত কিছু শ্রেণী বিভাগ, সেটাকে আমরা বলি প্রাদি সমাস আর নিত্য সমাস। প্রাদি সমাস হচ্ছে, প্রাদি সমাসের মধ্যে তুমি কমনলি একটা জিনিস খুঁজে পাবা হচ্ছে অংশটা খুঁজে পাবা, এটা হচ্ছে প্রকৃষ্ট রূপে, প্রকৃষ্ট অর্থে বুঝায়, প্রকৃষ্ট অর্থে বা প্রকৃষ্ট রূপে বুঝায়, ঠিক আছে। প্রাদি সমাস এটা হচ্ছে একটা ক্লাসিফিকেশন। আর নিত্য সমাসের একটা স্পেসিফিক টাইপ হচ্ছে তোমার অন্য দেশ, দেশান্তর, অন্য রূপ, রূপান্তর, অন্য কাল, কালান্তর, অন্য ভাব, ভাবান্তর। তো এই যে তোমার এই চেঞ্জটাই অন্য থেকে অন্তরে চলে যাওয়া, এই একটা অন্য শব্দটা হচ্ছে চেঞ্জ হয়ে সমস্ত পদে অন্তর হয়ে যায়, এই একটা টাইপ। এবং এখানে প্র এর সাথে অন্য যে জায়গাটা যুক্ত হয়, প্রকৃষ্ট রূপে ভাত, প্রভাত, প্রকৃষ্ট রূপে হচ্ছে তোমার অগ্রগতি, প্রকৃষ্ট রূপে গতি, প্রগতি। তো এই টাইপের যে সমস্ত পদ, ব্যাসবাক্য থেকে সমস্ত পদের ইয়াটা আছে, সমস্ত পদ গঠনের প্রসেসটা বা সমস্ত গঠনের ক্লাসিফিকেশন, ওই একটা একটা করেই হচ্ছে তোমার মনে রাখতে হবে। প্রাদির জন্য খালি একটাই ক্লাসিফিকেশন, নিত্যের জন্য খালি একটাই ক্লাসিফিকেশন, আর এদিক থেকে জানার কিছু নেই, ঠিক আছে। এবার আসো দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, এগুলো একটা একটা করে শেষ করি। ফার্স্ট অফ অল দ্বন্দ্ব সমাস, ওর নাম দ্বন্দ্ব কেন? দ্বন্দ্ব মানে ঝগড়া, কার সাথে কার ঝগড়া? পূর্বপদের সাথে পরপদের ঝগড়া। এই একটা সমাস যার বেলায় স্পেসিফিক্যালি পুরোপদও প্রাধান্য পাচ্ছে না, পরপদও প্রাধান্য পাচ্ছে না, দুজন মিলে এমন মারামারি লাগাইছে দুইজনকে সমান প্রাধান্য দিতে হচ্ছে। একটু আগে তুমি পেয়েছো সিংহাসন, ওখানে কার অর্থ বেশি প্রাধান্য? সিংহাসন বলতে তুমি কি সিংহকে বুঝো না আসনকে বুঝো? সিংহাসন বলতে তোমার মাথায় একটা আসন জাতীয় কিছু আসে না, সিংহ জাতীয় কিছু আসে না, তার মানে কার অর্থ বেশি প্রমিনেন্ট, কার অর্থ বেশি প্রকট, কার অর্থটা বেশি প্রাধান্য পাচ্ছে? আসন শব্দ, আসন কি পরপদ না? পরপদ বেশি প্রাধান্য পাচ্ছে। এখানে দ্বন্দ্বের ক্ষেত্রে পরপদ না, পুরোপদও না, দুজন সমান প্রাধান্য পাবে, এবং দুজন সমান প্রাধান্য পাবে, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এবং এদের যে ব্যাসবাক্য, ব্যাসবাক্যের মধ্যে তুমি দেখবা ও এবং আর এরকম জিনিসপাতি আছে। ব্যাসবাক্য চেনার উপায় হচ্ছে ও এবং আর থাকে, এবং দ্বন্দ্ব সমাস হচ্ছে সমান বিভক্তি বিশিষ্ট হয়, পুরো পদে যাই হবে, পরপদ সেম বিভক্তি থাকবে। আসো উদাহরণ দেখি। এটা সাধারণ ব্যাসবাক্য, তোমাকে যদি কোনো একটা শব্দ দিয়ে বলে এটার ব্যাসবাক্য লিখতে, তুমি যখনই চিন্তিত দ্বন্দ্ব সমাস, তোমার মাথায় কিন্তু সাধারণ এই কমন ফরম্যাটটা চলে আসছে, পুরোপদ থাকবে, পরপদ থাকবে, মাঝখানে ও এবং আর থাকবে, ঠিক আছে। তুমি শব্দগুলো চিনলে ওগুলার এমনি লিখতে পারবা, ওগুলার হচ্ছে ব্যাসবাক্য এমনি লিখতে পারবা। আর সমাস চেনাটাই হচ্ছে মেন। যেমন মায়ে ঝিয়ে, শুনলেই দেখো মায়ে ঝিয়ে, এর মানে কি মা আর ঝি দুটা কি সমানভাবে বোঝাচ্ছে, ঘরে বাইরে দুটা কি বোঝাচ্ছে, দেশে বিদেশে দুটা কি বোঝাচ্ছে, এবারে দ্বন্দ্ব সমাস। এটার ব্যাসবাক্য হবে মায়ে ঝিয়ে হবে মায়ে ও ঝিয়ে, ঘরে বাইরে হবে ঘরে ও বাইরে, দেশে বিদেশে কি হবে দেশে ও বিদেশে, পথে ঘাটে পথে ও ঘাটে, 7-17 7 ও 17, হিতাহিত হিত ও অহিত, শীতাতপ শীত ও তাপ, তাপটা আসছে থেকে তোমার শীতাতপ, এটা মিলিয়ে আসছে হচ্ছে শীত ও আতপ, বুঝছো? আতপ মানে হচ্ছে তাপ, তো এই জন্য তোমার আতপের জায়গায় তুমি যদি তাপ ইউজ করো তাও তোমার এটা কারেক্ট ধরবে। সত্য ও অসত্য একসাথে হয়ে গেছে সত্যাসত্য, তুমি সে ও আমি একসাথে হয়ে গেছে আমরা, ওহি ও নকুল ওহি নকুল, আদায় কাঁচকলায় আদায় ও কাঁচকলায় আদায় কাঁচকলায়, সাপে ও নেউলে সাপে নেউলে, মা ও বাবা মা বাবা, পিতা ও মাতা পিতা মাতা পিতা মাতা, বাবা মা, চাচা চাচি, দুইজনের কথাই সমানভাবে দুইটা অংশের সমানভাবে প্রাধান্য পাচ্ছে। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড দ্বন্দ্ব সমাস। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট সমাস, ঠিক আছে। এরপর দ্বন্দ্ব সমাসের পর আমরা যা যা পাবো তার মধ্যে একটা সমাস বাদে বাকি প্রত্যেকটা ক্ষেত্রে পরপদ প্রাধান্য পাবে। ওকে, জানাই দিলাম, স্পয়লার দিয়ে দিলাম। জাস্ট দ্বন্দ্ব সমাসে দুজনই প্রাধান্য পাবে, আর দ্বন্দ্বর পর বাকি যতগুলো সমাস আছে তার মধ্যে একজন বাদে বাকি সবার ক্ষেত্রে পরপদ প্রাধান্য পাবে। সে একজনটা কে যার বেলা পরপদ প্রাধান্য পাবে না? স্টে টিউনড, দেখতেছি আমরা। আসো সামনে আসো। নেক্সট দ্বিগু সমাস। দ্বিগু একটা ইজি সমাস, দ্বিগুর ক্ষেত্রে পরপদ প্রাধান্য পাবে ঠিক আছে, বাট দ্বিগুর সমাস চেনার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে ওর প্রথম পদ হবে সংখ্যা, পুরো পদে থাকবে সংখ্যা, পরপদে থাকবে অর্থ। পুরো পদে যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা নাম্বার বলা থাকবে, পুরো পদে তুমি দেখবে যে কোনো একটা সংখ্যা বলা আছে, যে কোনো একটা সংখ্যা, এবং
পরপদে যে অর্থটা বলা হচ্ছে, পুরো পদে হচ্ছে সেই সংখ্যার সমাহার বোঝানো হয়েছে। এই সমাহার হচ্ছে দ্বিগু সমাসের আইডেন্টিফায়ার। তুমি কোথাও সমাহার শব্দ পাইছো মানে এটা দ্বিগু সমাস। ইভেন তুমি যদি 22 বাক্যে সমাহার লিখে ওইটার সমাস দ্বিগু লিখে আসো, হয়ে যাবে। পূর্বপদের সংখ্যার সমাহার পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে দ্বিগু সমাস। যেমন কি নবরত্ন, 9 রত্নের সমাহার। 9 কি একটা সংখ্যা না? নবরত্ন, দেখো নব হচ্ছে সংখ্যা পুরোপদ, আর রত্ন হচ্ছে তোমার নর্মালি অন্য একটা কিছু। নবরত্নের সমাহার। শতাব্দী, শত অব্দের, অব্দ মানে বছর, শত বছরের সমাহার। চতুষ্পদী, 4 পদের বা চতুপদের সমাহার। সপ্ত হবে, এটা স্পত হবে না, এটা হবে সপ্ত। সপ্তডিঙা মানে কি? সপ্তডিঙার সমাহার। 3 ফলার সমাহার, 6 ঋতুর সমাহার, 3 লোকের সমাহার। ত্রিলোক, লোক মানে হচ্ছে দুনিয়া বুঝে রয়েছে। 3 লোকের সমাহার। পঞ্চবটের সমাহার, 5 বটের সমাহার। ঠিক আছে? তো এই যে তোমার 5, 3, 6, 3, আমি যা যা সংখ্যা বলছি, প্রথম পূর্বপদে কি? ত্রিফলা, ষড়ঋতু, ত্রিলোক, পঞ্চবটি, সব হচ্ছে সংখ্যা বোঝাচ্ছে। এবং লাস্টে কি হচ্ছে তোমার যে পরপদ, সে পরপদটা হচ্ছে কতখানি, কয়টা পরপদের সমাহার, সেটা আমার মিন করতেছে। সাধারণ ব্যাসবাক্য তাহলে কি হবে? পূর্বপদ, পরপদ, সমাহার। শতাব্দী মানে কি? কয়টা অব্দ, কয়টা অব্দের সমাহার, সেটা আমি জানতেছি পুরোপদ থেকে। এবং কিসের সমাহার জানতেছি? পরপদ থেকে। সপ্তাহ, সপ্তাহ হচ্ছে সপ্ত অহের সমাহার। আরে কি করলাম, সপ্ত অহের সমাহার। অহ মানে দিন, অহরাত্র একটা শব্দ বাবা, অহরাত্র। অহরাত্র বা অহরাত্রি, অহ মানে হচ্ছে দিন আর রাত্র মানে জানিস, অহরাত্রি মানে হচ্ছে দিন রাত্রি। ওকে, সপ্ত অহের সমাহার। চৌরাস্তা কিসের সমাহার? রাস্তার সমাহার। কয়টা রাস্তা? 4টা রাস্তা। প্রান্তরের সমাহার, কয়টা প্রান্তরের সমাহার? 3টা প্রান্তরের সমাহার। তেপান্তর হচ্ছে 3 প্রান্তরের সমাহার। চৌরাস্তা 4 রাস্তার সমাহার। সপ্তর্ষি, সপ্ত ঋষির সমাহার। ঠিক আছে, এই যে সমাহার শব্দটা বলতেছে, সমাহার মানে দ্বিগু, দ্বন্দ্ব দ্বিগু শেষ, আর আছে 4টা। আসো তৎপুরুষ সমাস। এই সমাসটা একটু ঝামেলা, এইটা একটু ঝামেলা, তবে তৎপুরুষ পারা যাবে। তৎপুরুষ হচ্ছে একটু মানে শুরুতে ঝামেলা লাগবে, তৎপুরুষ ইজি আছে। তৎপুরুষ হচ্ছে চেনার উপায়, যে সমাসে পরপদের অর্থ অবশ্যই প্রাধান্য পাবে, কিন্তু ওর সাথে আরেকটা চেনার উপায় কি? পুরোপদে বিভক্তি লুপ্ত হবে। পুরোপদের সমাসের, তৎপুরুষ সমাসের ক্ষেত্রে পুরোপদে একটা বিভক্তি থাকবে, সেই বিভক্তিটা লুপ্ত হয়ে যাবে। যে বিভক্তিটা লোপ পাবে, যে বিভক্তিটা বিলুপ্ত হবে, সেই বিভক্তির ভিত্তিতে আমরা তৎপুরুষ সমাসকে চিনব। ঠিক আছে? এবং যখনই দেখবো পরপদ প্রাধান্য পাইছে, পুরোপদে বিভক্তি লুপ্ত হয়েছে, তখনই হচ্ছে তৎপুরুষ সমাস হবে। তাহলে সাধারণ ব্যাসবাক্য কি হবে আমার? পুরোপদ, পুরোপদের মধ্যে একটা বিভক্তি থাকবে, তারপর হচ্ছে পরপদ। ঠিক আছে, পুরোপদ পরপদই থাকবে এবং পুরোপদ হবে বিভক্তিযুক্ত। তো এখন এই বিভক্তির উপর ভিত্তি করে হচ্ছে তৎপুরুষ ক্লাসিফাই করা। যদি দ্বিতীয় বিভক্তি থাকে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় বিভক্তি থাকলে তৃতীয় তৎপুরুষ, চৌধুরী থাকলে চৌধুরী তৎপুরুষ, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এভাবে করা। এরপর আরও কিছু এক্সট্রা টাইপস আছে, সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ, নয় তৎপুরুষ, অলুক তৎপুরুষ। আচ্ছা, আমরা এই 3টা পরে আসি, এই 3টা একটু থাক, আগে আমরা বিভক্তি জিনিসটা জেনে আসি। তুমি বিভক্তি না জানলে তৎপুরুষ জানবা না, সো আগে আমাদের বিভক্তি বুঝতে হবে। আসো বিভক্তিটা আগে পড়ি। বিভক্তি জিনিসটা হচ্ছে আমি স্কুল যাই। আমি স্কুল যাই, এটা কি বিভক্তি? না না, এটা বিভক্তি না। কিন্তু আমি স্কুল যাই, আমি কলেজ যাই, সে আমি আসলো, আমি জাস্ট শব্দগুলা বলতেছি, আশপাশে আমি কোনো কিছু লাগায় মানে শব্দগুলো কানেক্ট করতেছি না, খাপছাড়া শব্দ। এই খাপছাড়া শব্দে কানেক্ট করার জন্য আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে বিভক্তি। আমি স্কুলে যাই, আমি কলেজে যাই, সে আমার কাছে আসলো। ঠিক আছে, তারপর হচ্ছে টুল থেকে চেয়ার উঁচা, টুল থেকে চেয়ার, আমি যদি বলি টুল চেয়ার উঁচা হবে না, টুল হতে চেয়ার উঁচা। সে আমার জন্য এনেছে, সে আমি এনেছে বললে হবে না, সে আমার জন্য এনেছে। যদি আমি বলি সে আমি উপহার এনেছে হবে না, বলতে হবে সে আমার জন্য উপহার এনেছে। এই জন্য এটা একটা বিভক্তি। সেরকম অনেক বিভক্তি আছে, আসো বিভক্তিগুলো চিনি। একটা হচ্ছে প্রথমা বিভক্তি, এটাকে আমরা শূন্য বিভক্তিও বলি, শূন্য বিভক্তিও বলি। এটা হচ্ছে অ আ গুলিগুলো, মানে এটা মেনলি বচন বুঝায়। ঠিক আছে, এটা মেনলি বচন বুঝায় প্রথম বিভক্তি। আসলে শূন্য বিভক্তি বলা কারণ এখানে অ্যাকচুয়ালি বচন ছাড়া কিছু বুঝায় না, তো প্রথম বিভক্তিকে আমরা কাউন্ট ধরি না, এবং এখান থেকে আমাদের তৎপুরুষের ক্লাসিফিকেশনও হয় না। হিয়ার স্টার্টস দ্য রিয়েল গেম। দ্বিতীয় বিভক্তির মধ্যে তুমি বাবা কে রে, আমাকে, আমারে, তাকে, তারে, তোমারে, তোমাকে, তোমাদের, ওই কে রে সব হচ্ছে এই জায়গায়। সাথে তুমি দেরও বলতে পারো প্লুরালে, বাট নর্মালি কে রে এই দুটোই হচ্ছে, কে আর রে এই দুটোই হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তির মধ্যে হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক, এটার মাধ্যমে, এইটা দিয়ে, এটা কর্তৃক, এটা দ্বারা,
কলম দ্বারা লেখা হচ্ছে, কলম দিয়ে লেখা হচ্ছে, কলম কর্তৃক স্বাক্ষরিত হয়েছে, ঠিক আছে। এই দ্বারা দেয়া কর্তৃক, এটা প্রিপোজিশন হিসেবে তুমি যদি মনে রাখো, এটা হচ্ছে কে রে, এটা হচ্ছে তোমার টু বুঝায়, টু অর্থে, টু প্রিপোজিশনের অর্থটা দেয়। তৃতীয় বিভক্তি হচ্ছে ফ্রম প্রিপোজিশনের অর্থটা দেয়। চতুর্থ বিভক্তি হচ্ছে তোমার জন্য বা ফর, কারোর জন্য, একদম কাউকে দিয়ে দেয় অর্থে, সেই অর্থে হচ্ছে জন্য অর্থে ব্যবহৃত হয়। সম্প্রদান অর্থে কে রে অথবা জন্য, মেইনলি জন্য অর্থে ইউজ হয়, আর সম্প্রদান অর্থে আমরা কে রে বলতে পারি, ঠিক আছে। যেমন আমি যদি বলি অন্ধ জনে দেহ আলো, অন্ধজনে দেহ আলো, দেহ বলতে এখানে দাও বোঝানো হয়েছে। সো অন্ধজনে দেহ আলো, অন্ধজনকে তুমি আলো দিতেছো, এখানে আলোটা কি তুমি সত্য ত্যাগ করে দিতেছো না, যে তোমার আলোটা তুমি তাকে দিয়ে দিচ্ছ, সম্প্রদান করে দিচ্ছ। এখানে অন্ধজনে দেহ আলো, এই যে এ কারটা, এই এ কারটা বা অন্ধজনকে দেহ আলো, এই কে অংশটা, এই বিভক্তিটা চতুর্থ বিভক্তি, কারণ এখানে তুমি শতত্যাগ করে দিচ্ছ। সে আমাকে উপহার দিল, এই যে উপহার দিল, এখানে আমাকে, এই আমাকে কিন্তু দ্বিতীয় বিভক্তি পড়বে না। একটা যদি বলি সে আমাকে বকা দিল, নর্মালি একটা কথা, এটা দ্বিতীয় বিভক্তি। কিন্তু যদি বলি সে আমাকে একটা কলম উপহার দিল, সে আমাকে একটা ফুলের তোড়া উপহার দিল, সে আমাকে একটা গোলাপ উপহার দিল, ঠিক আছে। RTX 4090 তো আর কি উপহার দিবে না, সো এটা বাদ, ওইদিকে না যাই, মাথায় RTX কেন ঘুরতেছে আমি জানি না। সো যাই হোক, তো আমাকে এখানে যখন বলছে আমাকে কলম উপহার দিল, আমাকে গোলাপ উপহার দিল, মানে উপহার ভাব থেকে মাথায় RTX চলে আসছে, চিন্তা ভাবনা বেশি হাই হয়ে গেছে, ওইদিকে না যাই। সো এই যে কে রে, তখন আমি কোনো কিছু গিফট করা অর্থে, নিজের থেকে প্রদান করে দেওয়া, কীভাবে অর্থে বুঝাইতেছি এবার বুঝবা, অ্যাটলিস্ট ইউটিউবের ভাষা বুঝে এবার বুঝবা কীভাবে অর্থে বুঝাইতেছি, তখন সেটাকে আমরা বলবো চতুর্থী বিভক্তি। তখন আমি যদি বলি আমাকে একটা গোলাপ ফুল উপহার দিছে, ওই আমাকে, ওই কে বিভক্তিটা হচ্ছে চতুর্থী বিভক্তি, ঠিক আছে। পঞ্চমী কি হচ্ছে, পঞ্চমী হচ্ছে হতে থেকেছে। আচ্ছা সরি, আমি তৃতীয় বিভক্তিতে ফ্রম বলছি, ফ্রম না, এটা হবে বাই, ফ্রম না, এটা আমি একটু ভুল বলছি, ফ্রম না, এটা হবে বাই, ফ্রম না, এটা হবে বাই। আর পঞ্চমী বিভক্তি হচ্ছে ফ্রম অর্থে হতে থেকেছে, ঠিক আছে, এখান থেকে ওখান চেয়ে, যে টুল হতে চেয়ার উঁচা, টুল থেকে চেয়ার উঁচা, টুলের চেয়ে চেয়ার উঁচা, সেই অর্থে ফ্রম অর্থে বসবে। ষষ্ঠী বিভক্তি হচ্ছে অফ অর্থে, র বা এর, আমরা প্রিপোজিশন অফ যে অর্থে ইউজ করি, র এর, সে অর্থে বসবে, ঠিক আছে। যে হচ্ছে তোমার আমার, তোমার, আমাকে না, আমার, তোমার, তোমাদের, আসলে দের অর্থটা এখানে আসলে হয় না, দেরটা আসলে ষষ্ঠী বিভক্তির মধ্যে চলে যায়। সো দেরটা এখান থেকে মুছে দেই, কারণ দেরের সাথে হচ্ছে আমি দ্বিতীয় বিভক্তির চেয়ে বেশি ষষ্ঠীর মিল পাইতেছি, সো এখানে দেরটা না দেয় বেটার। ওকে, দিয়েছিলাম বাট দেখলাম যে না, বেশি মিল যায় না, সো কেটে দিলাম। ষষ্ঠী বিভক্তির মধ্যে র এর আছে। সপ্তমী বিভক্তির মধ্যে হচ্ছে এ অতে এতে, মানে আমরা যেটাকে ইংলিশে অ্যাট অর্থে ইউজ করি। কথা হচ্ছে ভাইয়া সবই তো বুঝলাম, সবই তো পড়লাম, মনে তো থাকবে না, মনে রাখবো কেমনে, উপায় সহ নিয়ে আসছি, মনে রাখবা কি বিভক্তি মনে রাখার উপায়, এই লাইনটা মনে রাখবা, কে দ্বারা জন্য হতে রতে, কে দ্বারা জন্য হতে রতে, কে দ্বারা জন্য হতে রতে, এবং শুরু হবে 2 নম্বর থেকে, কে দ্বারা জন্য হতে রতে, 6 অক্ষর, কে দ্বারা জন্য হতে রতে। সো কে দিয়ে হচ্ছে 2, কে দ্বারা মানে হচ্ছে 3, জন্য মানে 4, কে দ্বারা জন্য হতে, হতে হচ্ছে 4 নম্বরে, মানে কি আরো 2 যোগ করো 6, সরি 5 নাম্বার, 2 কেন 1 যোগ করবা, কারণ কে হচ্ছে 2, দ্বারা 3, জন্য 4, হতে হচ্ছে 5, রতে, রতে এখানে দুইটা একটা শব্দ, র হচ্ছে 6, তে হচ্ছে 7। ওকে, এভাবে সিরিয়াল মনে রাখবা, কে দ্বারা জন্য হতে রতে, আমি পার্সোনালি এভাবে মনে রাখতাম, দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী, এভাবে মনে রাখবা, কে দ্বারা জন্য হতে রতে, র দিয়ে বোঝানো হয়েছে র বা এর, আমার, তোমার, তোমাদের, তাদের, আপনার, এইখানে, ঠিক আছে। আসো এবার আসি আমরা তৎপুরুষের, তৎপুরুষের মধ্যে যদি আমি একটু খেয়াল করি, দ্বিতীয় তৎপুরুষ মানে কি, দ্বিতীয় বিভক্তি লুপ্ত, দ্বিতীয় বিভক্তি মানে কি, কে রে, এগুলো লুপ্ত হয়েছে। বইকে পড়া, বইকে পড়তেছো, তুমি কি বইকে একদম নিজে শতত্যাগ করে পড়তেছো, এটা কিন্তু হয় না। তো বইকে পড়া এটা নর্মালি কে অর্থে বুঝাইছে, সেই জন্য বইকে পড়া, যখন এই পুরোবাদী বিভক্তি লুপ্ত হয়ে গেছে সেটাকে আমরা বলবো বই পড়া, তৎপুরুষ। কচুকে কাটা, কচু কাটা, বিপদকে আপন্ন, বিপদ আপন্ন। ওকে, এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। তৃতীয় তৎপুরুষে কি, দ্বারা, তৃতীয় কে দ্বারায়, মানে তৃতীয় তৎপুরুষ দ্বারা দিয়া করছে, এগুলা বিলুপ্ত হবে। বাগদারা দত্তা, যে কথার মাধ্যমে কারোর সাথে হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা, বাগদত্তা, যে কথার মাধ্যমে কাউকে হচ্ছে বাগদারা দত্তা, মানে কাউকে হচ্ছে কথার মাধ্যমে পরিস্থিতি দিলে তার সাথে তোমার বিবাহ হবে, বাগদত্তা, ঠিক আছে। মন দ্বারা গড়া, মন দিয়ে গড়া, মন গড়া। চতুর্থী তৎপুরুষ জন্য অর্থে, গুরুকে ভক্তি, যদি আমি এখানে গুরুকে ভক্তি বলি, যে শতত্যাগ করে ভক্তি, নিজের মন থেকে ভক্তিটা তাকে করা, গুরুর জন্য ভক্তি, গুরুকে ভক্তি। এইখানে যখন আমি সংখ্যা বলবো গুরু ভক্তি, এটা হবে আমার চতুর্থী। হজের জন্য যাত্রা, অনেক হাজিরা এখন হজে যাচ্ছে,
হজ যাত্রা, এই হজের জন্য, হজের নিমিত্তে যাত্রা, হজের জন্য যাত্রা, এইখানে এই জন্যটা হচ্ছে তোমার চতুর্থী তৎপুরুষ। পঞ্চমীতে কি আমরা কি বলছি, কে দ্বারা জন্য হতে, হতে থেকেছে, এই হতে থেকেছে এইগুলো যখন বিলুপ্ত হবে তখন পঞ্চমী তৎপুরুষ। সত্য হতে ভ্রষ্ট, সত্য ভ্রষ্ট, জন্ম হতে অন্ধ, জন্মান্ধ, ঠিক আছে। ষষ্ঠী তৎপুরুষ দেখো, ষষ্ঠী বলে কি, পল্লীর কবি, এই যে এই রটা, পল্লীর কবি, পল্লী কবি, মৃগীর শিশু, মৃগ শিশু। যদি এখন এ অতে এগুলো আসে যে হচ্ছে অফিসে, স্কুলেতে, কলেজে, ভার্সিটিতে, এই যে এতে, এগুলো হচ্ছে সপ্তমী, এইগুলো যখন বিলুপ্ত হয় তখন হবে সপ্তমী তৎপুরুষ। সলিলে সমাধি, সলিল সমাধি, গুণে মুগ্ধ, গুণমুগ্ধ, এই যে এ কারটা বিলুপ্ত হয়ে গেছে, এখানে র বিভক্তি, হতে বিভক্তি, এই দেখো কে দ্বারা জন্য হতে রতে, একদম আমি যে সিরিয়াল বলছি সেই সিরিয়ালেই সাজানো, ঠিক আছে। এরভাবে হচ্ছে তুমি বিভক্তি কোনটা বিলুপ্ত হয়েছে সেটা দেখে দেখে চিনতে পারবা। এবার আসো দুটো এক্সেপশন, তৎপুরুষের এই বিভক্তির মধ্যে দুইটা এক্সেপশন নিয়ে কথাবার্তা বলবো। যদি কখনো ব্যাপ্তি অর্থে কালোবাচক অর্থ পাও, যদি কখনো ব্যাপ্তি অর্থে কালোবাচক শব্দ পাও, সেটা আনডাউটেডলি দ্বিতীয় তৎপুরুষ। যেরকম চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী, এই যে চিরসুখী, ক্ষণস্থায়ী, যদি বলে চিরস্থায়ী, চিরকাল ব্যাপিয়া স্থায়ী, ক্ষণস্থায়ী, ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী, দীর্ঘস্থায়ী, দীর্ঘকাল ব্যাপিয়া স্থায়ী, স্বল্পস্থায়ী, স্বল্পকাল ব্যাপিয়া স্থায়ী। এই দীর্ঘস্থায়ী, স্বল্পস্থায়ী, ক্ষণস্থায়ী, চিরস্থায়ী, যাই হতো তোমার কালোবাচক শব্দ বোঝাচ্ছে ব্যাপ্তি অর্থে, সবগুলা দ্বিতীয় তৎপুরুষ। যদি ব্যাসবাক্যে রাজা শব্দটা দেখো, আর কোনো দিকে তাকানো দরকার নেই, ষষ্ঠী তৎপুরুষ। রাজার পুত্র, রাজপুত্র, পথের রাজা, রাজপথ, বৈদ্যের রাজা, রাজবৈদ্য, ঠিক আছে, কবিদের রাজা, রাজকবি, সভার রাজা, রাজসভা, সেমভাবে সব ষষ্ঠী। এরপর আসি উপপদ নয় অলুক, ভ্যারিয়েশন শেষ, এবার এক্সট্রা যেগুলো আমরা জানতাম না সেগুলাই আসি। উপপদের স্পেশালিটি কি? উপপদের স্পেশালিটি হচ্ছে ওর ব্যাসবাক্যে ক্রিয়াপদ, ওরে নিয়ে একটু আরও পরে কথাবার্তা আছে, বাট আপাতত এটা খেয়াল রাখো। উপপদ হচ্ছে একমাত্র সমাস, উপপদ তৎপুরুষ একমাত্র সমাস যার মধ্যে ব্যাসবাক্যে তুমি ভার্ব পাবা, ব্যাসবাক্যে ক্রিয়াপদ পাবা, দ্য অনলি সমাস। প্রত্যেকটা সমাসের ক্লাসিফিকেশনে কিছু স্পেশালিটি আছে এবং ওই স্পেশালিটির কারণেই তাকে ক্লাসিফাই করেছে, স্পেশালিটিগুলো জানলেই থাকে তুমি পারবা। ব্যাসবাক্যে ক্রিয়াপদ আছে। পকেট মারে যে, এই যে মারা শব্দটা, এটা কিন্তু একটা ক্রিয়া। বাজি করে যে, এই যে করা, মারা, করা, খাওয়া, গাঁজা খায় যে, গাঁজাখোর, এই গাঁজাখোর শব্দটা একটা উপপদ তৎপুরুষ। পকেট মারে যে, পকেট মার, বাজি করে যে, বাজি কর, ওর সাথে আরেকজন সমাসে মিল পাবা, ওর আসতেছি, ওরা নিয়ে আবার আসতেছি, বাট আপাতত খেয়াল রাখো এই যে ব্যাসবাক্যে ক্রিয়াপদ থাকে, এই কথাটা একটু পরে লাগবে। নয় তৎপুরুষ, নয়, নয় একটা না জাতীয় কিছু একটা বুঝায় না, সো না জাতীয় কিছু একটা বুঝাবে, পুরো পদে নয় অর্থক অব্যয় থাকবে, ওর নামের মধ্যে ওর পরিচয়। ন আচার, অনাচার, আমরা নাই আচারও বলতে পারি, নয় আশ্রিত, অনাশ্রিত, নয় আদৃত, অনাদৃত, নয় আহুত, আহ্বান, আহ্বান থেকে আহুত, নয় আহুত, অনাহুত, নয় আহার, অনাহার, নয় বিচার, অবিচার, নাই আচার, অনাচার, ঠিক আছে। এই সব জিনিসগুলো, এই যে নাই, নয়, ন, এরকম যখন নয় অর্থক, না বোধক, নেগেটিভ টাইপের অব্যয়গুলো বসবে সেটাকে আমরা বলবো নয় অর্থক তৎপুরুষ। অলুক তৎপুরুষ কি? ও পুরাপুরি তৎপুরুষের মতো, ও হুবহু তৎপুরুষ যেরকম হয় সেই রকমই, কিন্তু ওর ব্যাসবাক্যের পর যখন তুমি সমাসে আসবা তখন দেখবার বিভক্তি লুপ্ত হইতেছে না, যা বিভক্তি আছে এটা রয়ে যাইতেছে। যেমন কলে ছাঁটা, এটা কিন্তু কল ছাঁটা হওয়ার কথা, কিন্তু এটা কলে ছাঁটাই রয়ে গেছে, সমাস হয়েছে বাট বিভক্তি রয়ে গেছে। এই যে বিলুপ্তি ঘটেনি, বিভক্তি লুপ্ত হয়নি, এটাকে আমরা বলি অলুক তৎপুরুষ। যদি এরকম দ্বন্দ্ব সমাসে বিভক্তি রয়ে যায়, বিভক্তি লুপ্ত না হয়, পূর্বপদ পরপদ সমান প্রাধান্য পাওয়ার পর বিভক্তি লুপ্ত না হয়, আমরা সেটাকে বলবো অলুক দ্বন্দ্ব। এখানে আমরা পাইলাম কি? অলুক তৎপুরুষ। আরেকটা পাবো অলুক বহুব্রীহি, ঠিক আছে। যাই হোক, আস্তে আস্তে আসতেছি। তারপর যে ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা, এই যে স্লাইডটা দেখালাম, তৎপুরুষ কিন্তু শেষ, দ্বন্দ্ব শেষ, দ্বিগু শেষ, তৎপুরুষ শেষ। নেক্সট সমাস আসো, কর্মধারয় সমাস। একটু ঠান্ডা মাথায় পড়লে কর্মধারয় সমাস ইজি। কর্মধারয় সমাস ম্যাক্সিমাম পরীক্ষায় বেশি আসে, কারণ কর্মধারের ভ্যারাইটি মধ্যে হচ্ছে ওইগুলো ইজি আছে, মেগুলার ভ্যারাইটির উদাহরণ অনেক দেওয়া যায়, সো কর্মধারয়টা একটু বেশি আসে, বাট কর্মধারয় খুবই ইজি। কর্মধারে চেনা হচ্ছে একটু ট্রিকি, বাট মোটামুটি একটু চেষ্টা করলে চেনা যাবে, ঠিক আছে। কর্মধারে সবই স্পেসিফিক টাইপের, কর্মধারের মধ্যে সমস্যা হলো, কর্মধারে আইডেন্টিফাই করতে সমস্যা লাগে না, কর্মধারে ক্লাসিফিকেশন করতে সমস্যা লাগে, ঠিক আছে। তুমি কর্মধারা চিনতে পারবা, কিন্তু কোন কর্মধারা এটা চিনতে ভেজালে পড়বা। সো আসো, এটাই হচ্ছে এখন আমাদের পরিচয়। এবং কর্মধারার একটা ব্যাপার হচ্ছে কি, তুমি তৎপুরুষে যেমন যখন তুমি সমাস আইডেন্টিফাই করে লিখবে এটা কোন সমাস, তখন তোমাকে তৎপুরুষের সাথে চেষ্টা করবা লিখে দেওয়া, কোন তৎপুরুষ, দ্বিতীয়, তৃতীয়, চৌথী, পঞ্চমী, তুমি লিখে দিতে চেষ্টা করবা। যদি না লেখো মার্ক হয়তো কাটবে না, বাট
কর্মধারয়তে যদি না লেখো সাধারণ, মধ্যপদ, লোভী, উপমিত, উপমান মার্ক কেটে দিতে পারে। কর্মধারয়টা তারা ফুলফিল চায়। তৎপুরুষও ফুলফিল হলে ভালো, বাট কর্মধারয়টা ফুলফিল দেওয়া মোটামুটি জরুরি, ঠিক আছে। শুধু কর্মধারয় দিলে সাধারণ কর্মধারয় হয়ে যায়, ঠিক আছে। তৎপুরুষে কিন্তু কোনো সাধারণ রূপ নেই, এই জন্য তৎপুরুষ তুমি মানে চুপ থাকলেও, তৎপুরুষে কিছু না বলে শুধু তৎপুরুষ বললেও চলবে, বাট কর্মধারয় শুধু কর্মধারয়, সাধারণ কর্মধারয় বলে একটা রূপ আছে। এই জন্য শুধু কর্মধারয় লিখে আসাটা আমি পার্সোনালি মনে করি এটা সেফ না। লিখে আসতে পারো, বাট ইট ইজ নট সেফ। আচ্ছা, যাই হোক, কর্মধারয় ব্যাপারটা কি? যে সমাসে একটা বিশেষ্য বা একটা বিশেষণের সাথে অপর বিশেষ্য বা বিশেষণ যুক্ত হয়, মানে এখানে নাউন অ্যাডজেক্টিভের খেলা হবে, এবং পরপদের অর্থ প্রাধান্য হবে অ্যাজ ইউজুয়াল। এটা কিন্তু আমরা কিন্তু ইম্পোস্টারটাকে পাইনি, যার বেলায় পরপদ প্রাধান্য পাই না, ইম্পোস্টারটা কিন্তু আমরা এখনো পাইনি। আসো সামনে যাই। সো একটা বিশেষ বিশেষণের সাথে অপর বিশেষ বিশেষণ যুক্ত হয়, পরপদের অর্থ প্রাধান্য হবে, সেটাকে আমরা কর্মধারয় সমাস বলবো। এটা হচ্ছে 5 প্রকার। সাধারণ কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়, ওই যে বলছিলাম না পুরো পরপদের মাঝখানে থার্ড মধ্যপদ পাবো এক জায়গায়, এই জন্য মধ্যপদলোপী কর্মধারয়, উপমিত, উপমান, আর হচ্ছে রূপক। এই তিনটা নিয়ে একবারে পরে কথা বলবো। আসো সাধারণ কর্মধারয় দিয়ে শুরু করি। প্রকারভেদ চেনার উপায়। তোমার এখানে প্রকারভেদ চেনার উপায় হচ্ছে ব্যাস বাক্য। তোমার এখানে প্রকারভেদ চিনতে পারতে হবে। আমি কিন্তু এখানে বলিনি সমাস চেনার উপায়, আমি বলছি প্রকারভেদ চেনার উপায়, বিকজ দিস ইজ নিডেড। সাধারণ কর্মধারয় কেমনে চিনবা? পূর্বপদ পরপদের মাঝখানে হয় দেখবা যে আছে, অথবা দুইটার আগে পরে যে সে, যা তা, যিনি তিনি, যেটা সেটা, এরকম একটা কনজাংশন জাতীয় কিছু একটা লাগানো। আসো, রাঙা যে মাটি, রাঙামাটি, রাঙা একটা বিশেষণ, মাটি একটা বিশেষ্য। কাঁচা যে কলা, বিশেষণের সাথে বিশেষ্যের। মহৎ যে আত্মা, বিশেষণের সাথে বিশেষ্য, অ্যাডজেক্টিভের সাথে নাউনকে যুক্ত করতেছে। রাঙা যে মাটি, রাঙামাটি। কাঁচা যে কলা, কাঁচকলা। মহৎ যে আত্মা, মহাত্মা। তারপর আবার একটু দেখো, যে চালাক সেই চতুর, একই মানুষকে বুঝাচ্ছি, চালাক চতুর। যে গুরু সেই মশাই, গুরু মশাই। যিনি গিন্নি তিনি মা, গিন্নি মা। তারপর যিনি তিনি বা যা তার কথা যদি আসো, যেটা সেটার কথা যদি আসো, যা মোটা তাই তাজা, মোটা তাজা। যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা। এখানে কিন্তু পরে পদের অর্থ প্রাধান্য। রাঙামাটি বলতে আমি কি রাঙাকে মিন করতেছি না মাটিকে মিন করতেছি? রাঙামাটি বলা পর তোমার মাথায় আগে কালার আসে না মাটি আসে? আগে কিন্তু মাটি আসবে। কাঁচা কলা, কাঁচকলা, আগে কিন্তু তোমার মাথায় কলা আসবে, তারপর কালার আসবে। মহৎ যে আত্মা, মহাত্মা, তুমি মহৎকে কিন্তু বিচার করতে পারো না, বাট আত্মা শব্দের আগে আসবে মহাত্মা, এখানে আত্মা শব্দ হচ্ছে মেইন প্রাধান্য। পরপদ প্রাধান্য পাচ্ছে এবং পুরো পদের পরে একটা যে বসতেছে। আবার হচ্ছে দুইটার আগে যে এসে, যে চালাক সেই চতুর, চালাক চতুর, এখানে চতুর শব্দটা মেইন। যে গুরু সেই মশাই, গুরু মশাই। গিন্নিমা, মোটা তাজা, কাঁচা মিঠা। লাস্ট পদটা একটু বেশি এমফাসাইজ হচ্ছে, এটা হচ্ছে সাধারণ কর্মধারয়। এবং মাঝখানে তুমি মেইনলি যে অংশটাই পাবা, এই যে এসে যাতা, এটা একটু আনকমন, বাট নর্মালি পুরো পদ পরপদ মাঝখানে যে থাকলে আমরা চিনতে পারি, এটা হচ্ছে সাধারণ কর্মধারয়। ঝামেলায় পড়ি মধ্যপদলোপী কর্মধারয় গেলে, কারণ মধ্যপদলোপী কর্মধারয় যে মধ্যপদটা আছে এটা এক এক সমাসে এক একটা। মধ্যপদলোপী কর্মধারয় এই জন্য একটু ভালো করে প্র্যাকটিস করো। এখানে পুরোপদ পরপদের মাঝখানে যে মধ্যপদটা থাকে এটা এক এক সমাসে, এটা এক একটা উদাহরণ এক এক রকম। সো এইটা গাইডে বোর্ড কোয়েশ্চেনে যা যা আছে এটা কোনোটা বাদ দিও না। ওই যে সব সিমিলার, আচ্ছা কয়েকটা প্র্যাকটিস করলে হয়ে যাবে। মধ্যপদলোপীতে এই কাজ করো না, মধ্যপদলোপীতে প্রত্যেকটা ইউনিক, জাস্ট ডিফারেন্ট না, প্রত্যেকটা ইউনিক। তুমি কোনো সূত্র বা কোনো একটা প্যাটার্ন দিয়ে মনে রাখতে হবে না, প্রত্যেকটা ইউনিক। প্রাণীবিদ্যা, প্রাণী বিষয়ক বিদ্যা। হাত পাখা, হাত পয়াখা হয়ে গেছে, হাত পাখা, হাত চালিত পাখা। আয়কর, আয়ের উপর কর, এই যে প্রাণী বিষয়ক বিদ্যা, বিষয়ক উধাও, প্রাণীবিদ্যা। হাত পাখা, হাত চালিত পাখা, চালিত উধাও, হাত পাখা। আয়ের উপর কর, উপর উধাও, আয়কর। ঘরে আশ্রিত জামাই, আশ্রিত শব্দটা উধাও, ঘর জামাই। বউ পরিবেশিত ভাত, পরিবেশিত উধাও, কি হয়েছে? বউ ভাত। চালে ধরে যে কুমড়া, চালে ধরে যে কুমড়া। দেখো এখানে যে আছে ঠিক আছে, বাট ধরে একটা মধ্যপদ আছে, সো এটা উঠা দিলে কি হবে? চাল কুমড়া। সাধারণ, এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। পূর্বপদ পরপদের মাঝখানে মধ্যপদ পাবা। উপমিত আর উপমান। আচ্ছা, উপমিত আর উপমান এটা আমি একটু আসতেছি। উপমিতর ক্ষেত্রে কি হবে? পুরোপদ পরপদ দুইটাই পাবা, কিন্তু হচ্ছে পুরোপদ পরপদের মধ্যে একটা আর একটার তুলনা হিসেবে ইউজ হবে। উপমিত, উপমান, রূপক, তিনটাতেই হচ্ছে তুলনা করা হবে। পুরোপদ দিয়ে পরপদকে তুলনা করা হবে। যে আমার হাত, ধরো আমার হাতের তালু অনেক সাদা, তো আমি কি বলতে পারি? আমার হাত হচ্ছে তুষারের মতো সাদা, জাস্ট হোয়াইট অ্যাজ এ স্নো, হাতের তালু, ঠিক আছে? পুরা হাত না কিন্তু, হাতের তালু। সো এই যে হাতের তালু যে পুরা সাদা, আমি কি বলতে পারি? তুষার শুভ্র, ঠিক আছে? কারো চুল একদম তোমার মানে কারো চোখ, চুল না চোখ বললাম, কাজলের মতো কালো, আমি বললাম কাজলের ন্যায় কালো। আমি কিন্তু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? এবং রিয়েলিস্টিক উদাহরণ দিচ্ছি। যখন আমি রিয়েলিস্টিক উদাহরণ দিব সেটা হয় উপমিত হবে অথবা উপমান হবে। আর যদি আমি রিয়েলিস্টিক উদাহরণ না দিই, আমি যদি একদম মানে কাল্পনিক উদাহরণে চলে যাই, রোমান্টিক হয়ে যাই, চাঁদের ন্যায় মুখ, চাঁদ মুখ, রোমান্টিক ব্যাপার সেবার, রূপক অর্থে হচ্ছে তার সাথে একটা কম্পেয়ার করা।
এই রূপক অর্থে যখন আমি আনরিয়ালিস্টিক ইমাজিনারি কম্পেয়ার করব তখন সেটা হবে রূপক কর্মধারয়। আর যখন আমি রিয়েলিস্টিক কম্প্যারিজন করব, রিয়েলিস্টিক তুলনা করব, তখন সেটা হচ্ছে উপমিত বা উপমান। যদি আমি বিশেষ্য নিয়ে তুলনা করি সেটা হবে উপমিত। পরপদে হচ্ছে বিশেষ্য থাকে উপমিতের ক্ষেত্রে, উপমানে দেখবা বিশেষণ থাকে। উপমিত আর উপমানের মধ্যে একটাই পার্থক্য, দুটোই রিয়েলিস্টিক, বাট একটা থাকে বিশেষ্য, আরেকটায় থাকে বিশেষণ। উপমিত মধ্যে তাহলে কি কি হবে? কর কমল, এই যে কমল পরপদ বিশেষ্য, পল্লব পাতা বিশেষ্য, চাঁদ মুখ বিশেষ্য, তারপর হচ্ছে পুরুষ সিংহ, চাঁদ মুখ এদিকে আসলে হওয়া উচিত না, পুরুষ সিংহ, তরুলতা, কর কমলের ন্যায়, কমলের ন্যায় কর, কর পল্লবের ন্যায়, চাঁদের ন্যায় মুখ, পুরুষ সিংহের ন্যায়, তরু লতার ন্যায়। ঠিক আছে, যে তোমার হচ্ছে লতার ন্যায় তরু, এটা বুঝাইছে আর কি। ঠিক আছে, লতার ন্যায় তরু, সিংহের ন্যায় পুরুষ, চাঁদের ন্যায় মুখ, পাতার মতো হাত, কর পল্লব, কর হচ্ছে পল্লবের ন্যায়, কর কমলের ন্যায়। নর্মালি পুরোপদ পরপদ তারপর বসে ন্যায়, যে পুরোপদ হচ্ছে পরপদের মতো, পুরোপদ পরপদের ন্যায়, এইভাবে হচ্ছে নর্মালি ওরিয়েন্টেশন। ন্যায়টা আগে বসালে না পুরো পর্বত আগে পিছিয়ে হয়ে যায়, এই জন্য ন্যায় অংশটা বা মতো শব্দটা লাস্টে বসাবা। কর কমলের ন্যায়, কর পল্লবের ন্যায়, কর হচ্ছে কমল মানে ফুলের ন্যায়, হাত ফুলের মতো, হাত হচ্ছে পাতার মতো, কর পল্লবের ন্যায়, মুখটা চাঁদের মতো, মুখ চাঁদের ন্যায় বা চাঁদের ন্যায় মুখ, পুরুষ সিংহের ন্যায়, তরু গাছটা হচ্ছে লতার মতো, লতানো, তরু লতার ন্যায়। আর যদি উপমান হয় তখন হচ্ছে বিশেষণ, তখন কি বুঝে? মিশ কালো, কালো কিন্তু শব্দটা তোমার হচ্ছে একটা বিশেষণ, বজ্র কঠোর, কঠোর বিশেষণ, মূর্খ বিশেষণ, কালো বিশেষণ, শুভ্র ধার্মিক সব কিন্তু বিশেষণ, অ্যাডজেক্টিভ বুঝাচ্ছে। মিশ কালো মানে কি? মিশের ন্যায় কালো, বজ্র কঠোর, বজ্রের ন্যায় কঠোর, অজ মূর্খ, অজের ন্যায় মূর্খ, কাজল কালো, কাজলের ন্যায় কালো, তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, বকের মতো ধার্মিক, বকের ন্যায় ধার্মিক, বক ধার্মিক। এখানে মনে রাখবে কি হবে? কোনটা উপমিত কোনটা উপমান। দেখো, বিশেষণ উপমান, বিশেষণ উপমান, বিশেষণেও দন্তন্য, উপমানেও দন্তন্য। বিশেষণ পরপদে বিশেষণ মানে কি? সেটা উপমান কর্মধারে। আর বিশেষণ নাই মানে কি? উপমান কর্মধারে হবে না, বিশেষ্য থাকবে, উপমিত কর্মধারে হবে। এইভাবে মনে রাখবা। আমি পার্সোনালি এটা খেয়াল রাখতাম। বিশেষণ মানে উপমান, বিশেষণ নাই মানে উপমান নেই, উপমিত হবে, বিশেষ্য আছে। আর তাহলে আরেকটা কি? রূপক, একদম হচ্ছে তোমার আনরিয়ালিস্টিক কম্পারিজন। মন রূপ মাঝি, এখানে আবার তোমার হচ্ছে রূপকর্ম ধরে মাঝখানে রূপ বসাইতে হবে, যে মনের রূপ মাঝি, প্রাণ রূপ পাখি, ক্রোধ রূপ অনল, বা তুমি রূপের জায়গায় যেন অর্থটা ইউজ করতে পারো, যে মন যেন মাঝি, প্রাণ যেন পাখি, ক্রোধ যেন অনল, মোহ যেন নিদ্রা বা মোহরূপ নিদ্রা, সংসার যেন সমুদ্র, সংসার রূপ সমুদ্র, জ্ঞান আলোক, জ্ঞান রূপ আলোক, জ্ঞানের ন্যায় আলোক, জ্ঞান যেন আলোক। এইভাবে, ঠিক আছে, জ্ঞানকে আলোর সাথে একটা তুলনা, সংসারকে সমুদ্রের সাথে তুলনা, রিয়েলিস্টিকের সাথে আনরিয়ালিস্টিকের তুলনা। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা বলি রূপক কর্মধারায়। একটু কর্মধারে ক্রিটিক্যাল লাগতে পারে, বাট হচ্ছে যখন প্র্যাকটিস করবা, যখন সে কর্মধারে সবগুলো করবা, তখন হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আমি আলাদা করে কোনো বোর্ড কোশ্চেন দেখেছি না, আমার প্রত্যেকটা উদাহরণ বোর্ড কোশ্চেন থেকে আনা, প্রত্যেকটা উদাহরণ আজকের ক্লাসে বোর্ড কোশ্চেন থেকে আনা। তুমি উদাহরণগুলো করতে সাথে নিজে বোর্ড কোশ্চেন করবা, তোমার দেখবা সব শেষ, ইনশাল্লাহ কিছু লাগবে না। সমাসের ক্ষেত্রে আমি বলবো বোর্ড কোশ্চেন যা যা আছে A to Z করে ফেলো, বোর্ড কোশ্চেন যা যা A to Z করে ফেলো, দেখবা মুখস্থ হয়ে গেছে রীতিমতো, এবং তুমি জিনিসগুলো বুঝতেছো ভাই, তোমার জাস্ট মাথায় সেট হয়ে যাবে যে কোনটা কোন সমাসের মধ্যে পড়ছে। এবং যদি কখনো এমন দেখো যে একই জিনিসকে দ্বিগুতেও লেখা যায়, কর্মধারাতেও লেখা যায়, দ্বিগুতেও লেখা যায়, বহুব্রীহিতেও লেখা যায়, যেভাবে তুমি লিখবা তোমার ব্যাস বাক্যের উপর ডিপেন্ড করবে সমাস কী হবে। তোমার ব্যাস বাক্য যদি দ্বিগুর মতো হয়, দ্বিগু সমাস দিয়ে দেবা, ভুল হবে না। যদি কর্মধারের মতো হয়, কর্মধারা দেওয়া ভুল হবে না। ব্যাস বাক্য ঠিকঠাক থাকলে ওই ব্যাস বাক্য অনুযায়ী সমাস লিখবা, কোনো সমস্যা নেই। একই সাথে একাধিক সমাস হইতে পারে, হইতে পারে, ব্যাস বাক্যের উপর ভিত্তি করে হইতে পারে। বাট তুমি ব্যাস বাক্য দিছো দ্বিগুর, কিন্তু সমাস লিখছো কর্মধারা, তাইলে খাবা কাটা। এটা একটু খেয়াল রাখো। আসো, তারপর আসো বহুব্রীহি সমাস। দিস ইজ দ্য কালপ্রিট, যার বেলায় পূর্বপদের অর্থ তো প্রাধান্য পায় না, পরপদের অর্থ প্রাধান্য পায় না। তাইলে পূর্বপদ প্রাধান্য পাচ্ছে না, পরপদ প্রাধান্য পাচ্ছে না, প্রাধান্যকে পাচ্ছে থার্ড পার্টি, তৃতীয় পদ প্রাধান্য পাবে। এটাকে বলে বহুব্রীহি সমাস। যেমন পূর্বপদের সাথে পরপদের লাস্টে তুমি পাবা যে, এতক্ষণ পূর্বপদের সাথে পাইছো, পূর্বপদে পরপদের মাঝখানে যে পাইছো, যে রাঙা যে মাটি বা রাঙা মাটি, মানে যে মাটিটা রঙিন সেটা রাঙা মাটি। তো রাঙা যে মাটি, এখানে কিন্তু পরপদকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যে মাটিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এখানে কি পুরোপদ পরপদের সাথে যে বা যার দেওয়া, মানে পুরোপদ পরপদ এই দুইটার যে বৈশিষ্ট্য, এইটা পুরোপদের মধ্যে নেই, পরপদের মধ্যে নেই, বরং এই দুইটা বৈশিষ্ট্য তৃতীয় কারোর মধ্যে আছে, তৃতীয় কাউকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এটা হচ্ছে বহুব্রীহি। তাহলে দেখো, মাথা মোটা যার, মাথা মোটা, এটা মানে কি? মাথা মোটা যার, মাথা এখানে পূর্বপদ, মোটা এখানে পরপদ, কিন্তু এখানে মাথাকেও বোঝাচ্ছে না, মোটাকেও বোঝাচ্ছে না, একটা ব্যক্তিকে বোঝাচ্ছে যার মাথা মোটা। নীল অম্বর যার, নীলাম্বর, পীত অম্বর যার, পীতম্বর, কালা বোঝাচ্ছে, নীল রং যার, পীত বা হলুদ রং যার, দুই দিকে দুই দিকে সমুদ্র যার, দ্বীপ,
চার রাস্তার মিলন যেখানে, চার রাস্তার মিলন যেখানে, চৌরাস্তা, এটাকে তুমি যদি লেখো চার রাস্তার সমাহার তখন হয়ে যাবে দিকু। কিন্তু তুমি যখন লিখছো চার রাস্তার মিলন যেখানে, এই যেখানে বলার মাধ্যমে তুমি যে বা যেখানে যখন পরপদে পর লিখে দিতেছো তখনই তোমার একটা বহুব্রীহি আকারে চলে যাচ্ছে, তখন তুমি চৌরাস্তা তোমার বহুব্রীহি সমাস লিখতে হবে। কিন্তু তুমি যদি লেখো এই চৌরাস্তাকে চার রাস্তার সমাহার, তখন এই সমাহার লেখার কারণে তোমার সমাস হবে দ্বিগু। একই শব্দ একাধিক সমাস কিন্তু হইতে পারে, প্রুফড। ঠিক আছে, তো বহুব্রীহিও বেশ কয়েকটা আছে, বহুব্রীহি পড়ে যাবে। এখন কথা হচ্ছে জলে জন্মে যা, জলজ, এটা আমি গত ক্লাসে বলছি, জলে জন্মে যা, জলজ। ঠিক আছে, তো এখানে দেখো জলে জন্মে, জলজ এটা হচ্ছে পূর্বপদ, এটা পরপদ। কিন্তু এখানে জলজ বলতে জলকে বোঝানো হচ্ছে না, জন্মকে বোঝানো হচ্ছে না, যে জন্ম হচ্ছে সে উদ্ভিদটাকে বোঝানো হচ্ছে। সো এইখানে জলে জন্মে যা, এই জন্মটা কিন্তু পরপদ, এটা কিন্তু কোনো তোমার ভার্ব হিসেবে ইউজ হয়েছে। হ্যাঁ, জলজ যে ভার্ব, জন্ম তো ভার্ব, হ্যাঁ জন্ম তো ভার্ব, জন্ম তো একটা কাজ বা অ্যাকশন, ক্রিয়া বোঝাচ্ছে। সো জলে জন্মে যা, এই যে এইখানে যে জন্মটা হচ্ছে, এই যে এখানে ক্রিয়াপদ বোঝাচ্ছে, এইটা কি বহুব্রীহি হবে? বহুব্রীহি হবে না, ক্রিয়াপদ পাইছি। আমি কি বলছি তোমাকে সমাস পড়ানোর সময়, একটা মাত্র ভ্যারিয়েশন আছে যার বেলায় ব্যাস বাক্যে তুমি ক্রিয়াপদ পাবা, উপপদ তৎপুরুষ। জলে জন্মে যা, জল দেয় যে, এই দেয়া এটাও হচ্ছে একটা ক্রিয়া, জল দেয় যে, জলদ। এই জলজ আর জলদ এই দুইটাই তোমার উপপদ তৎপুরুষ। কারণ কি ব্যাস বাক্যে ক্রিয়াপদ আছে, যখন দেখো ব্যাস বাক্যে ক্রিয়াপদ নাই, মাথা মোটা যা, মাথা মোটা ক্রিয়াপদ নাই, বহুব্রীহি। নীল অম্বর যা, নীল বিশেষণ অম্বর বিশেষণ, তোমার হচ্ছে ক্রিয়াপদ নাই। পিত অম্বর, দুই দিকে অপ, চার রাস্তা মিলন, এখানে সব বিশেষ বিশেষণ ভর্তি, একটাতেও আমার ক্রিয়াপদ নাই, মানে এরা সব বহুব্রীহি। কিন্তু যখন দেখবা বহুব্রীহির মতো স্ট্রাকচার বাট মাঝখানে একটা ক্রিয়াপদ ঢুকে গেছে, ওইটা বহুব্রীহি দিবা না, ওইটা হচ্ছে ক্রিয়াপদ দিবা। বহুব্রীহির সাথে উপপদ তৎপুরুষের মূল পার্থক্য হচ্ছে উভয় পদ বিশেষ্য, নট ইন অল কেসেস বাট ইন ম্যাক্সিমাম কেসেস, অধিকাংশ ক্ষেত্রে। কেউ জায়গায় বিশেষণ থাকতে পারে, অধিকাংশ ক্ষেত্রে যদি বিশেষণ না থাকে বিশেষণ থাকবে, বাট ক্রিয়াপদ থাকবে না। ক্লিয়ার? ক্রিয়াপদ থাকবে না। লাস্ট আমাদের কিন্তু মেইন সমাসের ক্লাসিফিকেশন শেষ, এবার হচ্ছে দ্য ফাইনাল বস, অব্যয়ভাব সমাস। যে সমাসে পুরোপদে অব্যয় থাকে, যে সমাসে পুরোপদে অব্যয় থাকে মানে উপসর্গ থাকে, সোজা ভাষায় উপসর্গ থাকে এবং অব্যয়ের অর্থই প্রাধান্য পায়। দিস ইজ দ্য কেস যেখানে পুরোপদ প্রাধান্য পাচ্ছে, একটা এক্সেপশনাল কেস, পুরোপদই প্রাধান্য পাচ্ছে। তবে এখানে পরপদের অর্থ একদম যে মানে ফেড তা না, বাট এখানে মেইন আপার হ্যান্ড পুরোপদই নিতেছে। সো ইয়া, এটাই আর কি, ও ইম্পোস্টার অ্যাটলিস্ট। সো যাই হোক, অব্যয়ের বেলা আমি যেটা পাচ্ছি অতি, অনু, আ, উপনীর, এরকম অব্যয়গুলো আছে নর্মালি হচ্ছে, যেগুলো আমরা ইয়াতে দেখছি, উপসর্গে দেখছি একটু আগে। সো এখানে দেখো ঈষৎ অর্থে বসতে পারে, আরক্তিম, এই আ উপসর্গটা বসছে ঈষৎ রক্তিম বুঝাইতে। আমরণ, আজীবন, পর্যন্ত অর্থে বসছে, মরণ পর্যন্ত আমরণ, জীবন পর্যন্ত আজীবন। অব্যয় ভাব তোমার প্র্যাকটিস ছাড়া মনে থাকবে না, অব্যয় ভাব কিন্তু টাফ আছে, অব্যয় ভাব প্র্যাকটিস ছাড়া মনে থাকবে না। কর্মধারা প্র্যাকটিস ছাড়া পারবা, ভুললেও মোটামুটি ফিগার আউট করতে পারবা, অব্যয় ভাব পারবা না। এটা হচ্ছে অব্যয় ভাব কর্মধারার মধ্যে প্র্যাকটিস ছাড়া একটা ডিফারেন্স। তুমি কর্মধারা যদি ভালো করে বুঝো, প্র্যাকটিস না করলেও কর্মধারায় মোটামুটি আন্দাজ করতে পারবা, অব্যয় ভাব আন্দাজও করতে পারবা না, কারণ অব্যয় ভাব একটু মানে ভ্যারাইটি বেশি তো, সো আন্দাজ করা একটু কষ্ট। আলুনি, লুনের অভাব, লুন মানে কি নুন, লবণের অভাব, ভাতের অভাব, হাভাত। উপকণ্ঠ, কণ্ঠের সমীপে, এই যে এক একটার ব্যাস বাক্য এক এক রকম, তুমি ভাঙতে পারবা, ব্যাস বাক্য গঠন করতে পারবা না যদি প্র্যাকটিস না করো। সো সমাসে মোটামুটি প্র্যাকটিসটা বেশ যথেষ্ট ইম্পর্টেন্ট, সমাজ কিন্তু একটু ক্রিটিক্যাল আছে। সো প্র্যাকটিস ভালো করে করবা। অনতিক্রমত অর্থে রীতিকে অতিক্রম না করে যথারীতি, বিধিকে অতিক্রম না করে যথাবিধি। সদৃশ অর্থে কি বনের সদৃশ, উপবন, জেলার সদৃশ, উপজেলা। কণ্ঠের সমীপে, আচ্ছা এখানে হচ্ছে তোমার রণন অর্থে না পশ্চাৎ অর্থ হবে, এটা হচ্ছে পশ্চাৎ অর্থ হবে, যে রণনের পশ্চাৎ অনুরণন, রণনের পশ্চাৎ অনুরণন। ঠিক আছে, রণনের পশ্চাৎ অনুরণন। ওকে, তারপর হচ্ছে আর এখানে মোটামুটি আমি অব্যয়ভাবে হচ্ছে আরও বেশ কিছু বলা যায়, বাট হচ্ছে মোটামুটি আমি যেগুলো দেখাইছি এগুলোই ঘুরে ফিরে কমনলি আসে। আরও কিছু আছে বাট ওগুলো একটু আনকমন। সো অব্যয়ভাবের মধ্যে বোর্ড কোশ্চেন যা আছে এগুলো করে যাও। অব্যয়ভাব একটু টাফ, বাট অব্যয়ভাবের একটা গুড নিউজ যেটা, এটা রিসোর্স কম। কর্মধারার বহুত প্র্যাকটিস, কর্মধারা এত বেশিবার বোর্ডে আসছে, কর্মধারা করতে গেলে খালি করতে আসো, বাট অব্যয়ভাব এত আসেনি। অব্যয়ভাব একটা লিমিট পর্যন্ত আসছে, অব্যয়ভাব মোটামুটি কর্মধারার অর্ধেকের মতো। সো অব্যয়ভাব প্র্যাকটিস করতে যদি যাও মোটামুটি অল্প পড়াতেই হয়ে যাবে। ঠিক আছে, সো এবার আসলে আমরা কিছু সলভ করি। উড়না জাল, ব্যাস বাক্য অনুযায়ী আমরা হচ্ছে সাজাবো। উড়না জাল, উড়না মানে মাকড়সা, জাল মানে হচ্ছে তো জালি। সো উড়না জাল মানে কি,
উড়না যে জালটা বানাইছে, আমি কি বলতে পারি তাহলে? উড়না নির্মিত জাল। উড়না নির্মিত জাল বলতে পারি না? এই যে উড়না নির্মিত জাল। সো আমি যখন এই যে নির্মিত বলতেছি, এখন আমি প্রথমে ব্যাসবাক্য, আমার কাজ হচ্ছে প্রথমে ব্যাসবাক্য আইডেন্টিফাই কর, ব্যাসবাক্য লেখা, তারপর যে ব্যাসবাক্য আইডেন্টিফাই করে সমাস লেখা। উড়না জাল মাঝখানে নির্মিত, মধ্যপদ ঢুকেছে, এর মানে কি? মধ্যপদলোপী কর্মধারয়। এর মানে এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। মধ্যপদলোপী কর্মধারয়। অত্যাচার। অত্যাচার। অত্যাচার শব্দটা তুমি দেখো, অতিযোগ আচার মানে কি? অতি একটা অব্যয় বসছে না? সো আমার মাথায় কিন্তু ঘুরতেছে অব্যয় ভাব। সো অত্যাচারকে আমি কি বলতে পারি? আমি বলতে পারি হচ্ছে আচারকে অতিক্রম করে, বা আচারকে অতিক্রান্ত। যে নর্মাল যে আচার ব্যবহার করার কথা সেই লেভেলটা অতিক্রম করে গেছে, আচারকে অতিক্রান্ত, এটাকে আমি বলতে পারি অব্যয় ভাব, অত্যাচার। তারপর কি আছে? অনাদর। অনাদর মানে কি? নয় আদর বা নাই আদর, বা আমি ন আদর বললেও হবে। ন আদর, অনাদর। ন মানে কি? একটা নয় অর্থক, না বোধক অব্যয় বসে না? না বোধক অব্যয় বসলে আমরা অব্যয় ভাব বলি না? না বোধক অব্যয় বসলে আমরা কি বলি? নয় তৎপুরুষ বলি। নয় তৎপুরুষ বলি। নয় তৎপুরুষ বলি। বট গাছ। বট গাছ। এখন বট গাছকে আমি কি বলতে পারি? বট গাছকে আমরা বলতে পারি হচ্ছে বট নামক গাছ। প্র্যাকটিস না করলে কিন্তু মধ্যপদলোপী পারবা না বলছিলাম। বট নামক গাছ, এই যে নামক। দিন শেষে তোমার মধ্যপদলোপী বলে তোমার কর্মধারয় অব্যয় ভাব দিলেই ভালো প্র্যাকটিস করা লাগছে। সমাজ পুরাটাই প্র্যাকটিসের বিষয়। এখন কোনটা হচ্ছে প্র্যাকটিস একদম মাস্ট মাস্ট মাস্ট। কি জিনিস হচ্ছে মোটামুটি টাইপ জানলেও আন্দাজ করা যায়, ঠিক আছে? সো ইট ইজ হোয়াট ইট ইজ। বট নামক গাছ, এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়, এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। এত কিছু লিখলাম না। দেশান্তর, অন্য দেশ, একদম শুরুতে বলে গেছিলাম অন্য দেশ। এটা কি হবে? এটা হবে নিত্য সমাস। যখন এরকম অন্য শব্দটাকে অন্তর হিসেবে বসানো হবে তখন এটা হয়ে যাবে নিত্য সমাস। আর যদি এরকম প্র থাকে কিন্তু ওটাকে তোমার হচ্ছে মানে উপসর্গ অব্যয়ের মধ্যে প্র অংশটাকে হচ্ছে তোমার প্রকৃষ্ট রূপে বসানো হয়েছে, সেটা হচ্ছে সমাসে চলে আসছে, ওই ক্ষেত্রে হচ্ছে প্রাদি সমাস। দুঃখ সাগর মানে কি? দুঃখ সাগরের মতো। এটা কি রিয়েলিস্টিক কম্প্যারিজন? না, এটা হচ্ছে আনরিয়েলিস্টিক কম্প্যারিজন। যেমন বলবো দুঃখ রূপ সাগর, দুঃখ যেন সাগর। এটা হচ্ছে আমার রূপক কর্মধারয়, এটা হচ্ছে আমার রূপক কর্মধারয়, এটা হচ্ছে আমার রূপক কর্মধারয়। অকালপক্ষ। অকালপক্ষ মানে কি? যে অকালে পেকে গেছে, মানে কি? অকালে পক্ষ, যে অকালেই পেকে গেছে, অকালে পক্ষ। আচ্ছা, অকালে, এই যে এ, এই এ আমার কোন নিয়ে জানি? এতে, এটা আমার কোন বিভক্তি জানি? কে দ্বারা জন্য হতে রতে, এই যে রতে সবার লাস্টে, তে সবার লাস্টে কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। মানে অকালে, এটা হচ্ছে আমার সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি বিলুপ্ত হয়েছে, তাই সপ্তমী তৎপুরুষ, তাই হচ্ছে সপ্তমী তৎপুরুষ। ছাত্রাবাস। ছাত্রাবাস, এখানে দেখো ছাত্রাবাস শব্দটা কি? ছাত্রদের জন্য নির্মিত আবাস। এত বড় জিনিস লাগবা না। তুমি যদি লেখো ছাত্রদের জন্য নির্মিত আবাস, ওই নির্মিতর কারণে মধ্যপদলোপী কর্মধারয় হয়ে যাবে, বাট আমি নির্মিত লিখবো না। আমি কি লিখবো? ছাত্রদের জন্য আবাস। আমি লিখবো জন্য। তো যখন আমি জন্য লিখতেছি, এই যে কে দ্বারা জন্য, 4 নাম্বার চতুর্থ বিভক্তি, কারণ ফার্স্ট তো নাই, তো সেকেন্ড থার্ড ফোর্থ, জন্য, ছাত্রদের নিমিত্তে আবাস, চতুর্থী তৎপুরুষ হয়ে যাচ্ছে। আগাগোড়া। আগাগোড়া মানে কি? আগা থেকে গোড়া না? আগাগোড়া মানে কি? আগার গোড়া না, আগাকে গোড়া না, আগার গোড়া না, আগায় গোড়া না, হয় না তো, আগা থেকে গোড়া হয়, আগা থেকে গোড়া। আমি কিন্তু ট্রায়াল এন্ড এররও করলাম তোমাদের সামনে, যে দেখো তোমার কাছে কোনটা শুনতে মানে তোমার কাছে কোনটা অর্থবোধক লাগে, তুমি অর্থবোধক হয় কিনা এটা তো বুঝো। তুমি একটু ট্রাই করে দেখো কোন সমাজটা, কোন ব্যাসবাক্য, কোন টাইপের ব্যাসবাক্য অর্থবোধক লাগে। আগাগোড়া হচ্ছে আগা থেকে গোড়া। তুমি যদি এভাবে লেখো তোমার এটা আসবে হচ্ছে আগা থেকে, কে দ্বারা জন্য হতে, হতে থেকে, সো পঞ্চম আসবে, পঞ্চমী তৎপুরুষ আসবে। বাট তুমি যদি এইটাকে লেখো আগা ও গোড়া, আগা গোড়া, তখন মাঝখানে ও এবং আর এই টাইপের জিনিসগুলো আনার কারণে তখন এটা হয়ে যাবে দ্বন্দ্ব সমাস, ঠিক আছে? তখন এটা হয়ে যাবে আগা ও গোড়া দ্বন্দ্ব সমাস। কিন্তু আমি যদি লিখছি আগা থেকে গোড়া, এই জন্য এইটা এখন হচ্ছে পঞ্চমী তৎপুরুষ। আমি কিন্তু ভ্যারিয়েশন সহ বলছি। ভ্রমর কৃষ্ণ, ভ্রমরের ন্যায় কৃষ্ণ মানে কি? মৌমাছির মতো কালো, ভীমরুল থাকে না কালো কালো, তো এই জন্য বুঝেছে ভ্রমরের ন্যায় কৃষ্ণ। ভ্রমরের ন্যায় কি? কৃষ্ণ। দেখো ভ্রমরের ন্যায় কৃষ্ণ, পরপদ কি? বিশেষ্য না বিশেষণ? বিশেষণ। কৃষ্ণ মানে কালো, সো বিশেষণ যেহেতু বসে, বিশেষণ মানে কি? উপমান। বিশেষণ উপমান, বিশেষণ উপমান।
উপমান কি? কর্মধারয়। উপমান আবার তৎপুরুষ লিখে দিও না, পুরা কিন্তু ভরাডুবি। ঠিক আছে? তারপর জলদ, জল দেয় যে, এটা একটু আগে বলছি, জল দেয় যে, এটা একটু আগে বলছি। ঠিক আছে? সো আমি কিন্তু সমাস তোমাদের পড়ায়ও দিছি, সাথে সলভ করেও দেখা দিচ্ছি। আশা করি এইটার পর সমাস নিয়ে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। স্টিল দেখবো অনেক কিছু পারতেছো না, মনে হচ্ছে ক্লাস করবো সমস্যা থাকার কথা না, বাট স্টিল দেখবা কিছু জিনিস করতে গেলে আটকা যাচ্ছ। কিন্তু ওগুলা তুমি যখন অ্যান্সার দেখতেছো তোমার মাথায় ঢুকতেছে, সমাস তুমি বুঝতেছো। এই যে বুঝতেছো সমাস মাথায় ঢুকছে, এই জিনিসটা লাস্ট করা অবস্থাতে, এই জিনিসটা মাথায় থাকা অবস্থাতেই বোর্ড কোশ্চেনে নিয়ে বসো। সমাজটা 1 ঘন্টা, বেশি না, জাস্ট 1 ঘন্টা নাড়াচাড়া করো, সবগুলো হচ্ছে পড়ে পড়ে যাও। যেটা তোমার কাছে কঠিন লাগবে যে এটা আমি ভুলতে পারি, ওটাকে স্টার মার্ক, ওটাকে বইয়ের মধ্যে একটা দাগ দাও এবং খাতার মধ্যে লিখে রাখো। একটা দাগ দাও, খাতার মধ্যে লিখো, এক লাইন করে, জাস্ট এরকম 1 লাইন। যেটাই মনে হবে যে না এটা একটু টাফ লাগতেছে, পরে ভুলে যেতে পারি, বইয়ের মধ্যে মার্ক করো, লিখে রাখো, বইয়ের মধ্যে মার্ক করো, খাতায় লিখো, বইয়ের মধ্যে মার্ক করো, খাতায় লিখো। এরকম করে যদি লিখো দেখবো 40-50টা তোমার ভুল যাওয়ার মতো সমাজ তোমার খাতা আলাদা হয়ে গেছে। যদি বইতে সমাজ রিভাইজ দেওয়ার টাইম নাও পাই, খাতা রিভাইজ দেখলে দেখবে এমনি পারতেছো। এভাবে হচ্ছে আগাও, রিভাইজ ম্যাটেরিয়াল এখনই গুছিয়ে ফেলো, পরীক্ষার সময় রিভিশনে প্রচণ্ড হেল্প পাবা। আর মাত্র একটা ক্লাস বাকি, সেটার মধ্যে বাংলা সেকেন্ডের পুরো একদম আগাগোড়া আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে? সো আশা করি আজকের ক্লাস তোমাদের সবার উপকার এসেছে। আজকের ক্লাসটা করে প্রত্যেকে উপকৃত হয়েছো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।